স্যার স্যার আমাকে বাঁচান। আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি পথে বসে গেলাম, আপনারা আমাকে বাঁচান। হাঁপাতে হাঁপাতে বেশ চিন্তিত ভাব নিয়ে চিৎকার করতে করতে থানার ভিতরে প্রবেশ করে জাহেদ নামের একটি ছেলে। ছেলেটির দিকে ওসি আলামিন ভালো করে তাকিয়ে দেখতে পায় ছেলেটির নাজেহাল অবস্থা। সারা শরীর দিয়ে অঝরে ঘাম ঝরতে শুরু করেছে। থানার ভেতরে ওসির কেবিনে এখনো এসি চালু করা আছে, কিন্তু ছেলেটি হাঁপাতে হাঁপাতে ধপ করে কোনো অনুমতি ছাড়াই চেয়ারে বসে পড়ে। ছেলেটির দিকে তাকিয়ে বেশ খানিকটা অবাক হয়েছে সকলেই মিলে। সবাই ছেলেটার দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে। ওসি আলামিন ছেলেটিকে কোনো কিছু বলে ওঠার আগেই ছেলেটি ওসি আলামিনের পা জোড়া জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলে ওঠে, প্লিজ আমাকে বাঁচান। ওরা আমার সব কিছু হ্যাক করে নিয়েছে, আমি তো নিঃস্ব হয়ে গেলাম। আমাকে এবার কে বাঁচাবে? সব কিছু শেষ হয়ে গেছে স্যার, ওরা আমার ফেসবুক আইডিও হ্যাক করে নিয়েছে। ছেলেটার মুখে হঠাৎ করে এমন কথা শুনি তো অবাক থেকে অবাকে চরম পর্যায়ে পৌঁছে যায় সকলে মিলে। কেননা মানুষের কত কিছু হারিয়ে যায়, তারপরও এরকম পাগলামি করে না। সেখানে কিনা একটা সাধারণ ফেসবুক আইডি হারিয়েছে, তাতে এই ছেলেটা যা শুরু করেছে তাতে থানার উপস্থিত থাকা সকলে অবাক হয়েছে। ছেলেটির এরকম অবস্থা দেখে ওসি আলামিন বলে ওঠে, এই ছেলে, তোমার নাম কি? আর সাধারণ একটা ফেসবুক আইডি হ্যাক হয়েছে তো কি হয়েছে? মানুষের কোটি কোটি টাকা হ্যাক হয়ে যায়, তারপরও তো তোমার মতো হাইপার হয় না। ওসি আলামিনের কথা শুনে ছেলেটার কান্না আরো বেড়ে যায়। ছেলেটা কান্না করতে করতে বলে ওঠে, স্যার, ওইটা একটা সাধারণ ফেসবুক না, ওখানে হাজারের মানুষের প্রাণ আছে। আমার একটা ভুলের জন্য সব মানুষের প্রাণ নিমিষেই চলে যেতে পারে। ছেলেটার মুখে এইরকম কথা শুনে তো অবাকের চরম পর্যায়ে ওসি আলামিন সহ সকলে। ওসি আলামিন বলে ওঠে, মানে কি? তোমার ফেসবুকে এমন কি আছে যেটা হ্যাক হয়েছে বলে অনেকের সর্বনাশ হয়ে গেছে? হাজার হাজার মানুষের জীবন বিপদের মুখে। স্যার, আমার যা শাস্তি দেওয়ার আপনারা আমাকে দেবেন, তবে ওই ফেসবুক আইডি হ্যাক হওয়ার থেকে ফিরিয়ে আনুন। কারণ সেখানে হাজার মেয়েদের জীবন মরণের ব্যাপার, সেখানে হাজারো মেয়ের নগ্ন পিক এবং ভিডিও আমি রেখেছিলাম। অনেক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে তাদের শারীরিক সম্পর্ক করে তাদের গোপন ভিডিও করে রেখেছিলাম এবং তাদের ব্ল্যাকমেল করতাম। যদি তারা আমার কাজে রাজি না হতো তাহলে অনেক মানুষের ব্যাংক অ্যাকাউন্টও আমি রেখেছিলাম। প্লিজ স্যার, আপনি সকলকে বাঁচান, আমাকে পরে শাস্তি দিন, আগে ওই ফেসবুক আইডিটাকে বাঁচান, না হলে শহরে একের পর এক লাশ পাওয়া যাবে। কথাটা শুনে আকাশ ভেঙে পড়ে যেন ওসি আলামিনের। ওসি সহ সকলেই অবাক হয়ে যায় জায়েদ নামে ছেলেটার মুখে এই কথা শুনে। ওসি আলামিন বলে ওঠে, বেটা, তুই তো একটা কাম করে ফেলেছিস। তোর জন্য পুরো শহর বিপদে। তোর তো শাস্তি হবেই। তার আগে সেই মেয়েগুলোর জীবনগুলো বাঁচাতে তাদের ঠিকানা বলতে পারবি। স্যার, তাদের ঠিকানা আমি জানি না ঠিক, তা বলতে পারবো না। ওকে গ্রেপ্তার করো। আর হ্যাঁ, খোঁজ খবর নাও শহরে বা গ্রামে কোথাও কোনো এরকম ঘটনা ঘটেছে কিনা, যে কেউ আত্মহত্যা করেছে বা কারো কোনো কিছু হারিয়ে গেছে। স্যার, খবর নেওয়া শুরু হয়ে গেছে। আমি ডেকে পাঠিয়েছি আমাদের সাইবার ওয়ার্ল্ডের সিকিউরিটি অফিসারদের। জাহিদ নামের ছেলেটাকে গ্রেপ্তার করা হয়। শহরটা থমথমে পরিবেশ, কোলাহল মুক্ত। আকাশে মেঘাচ্ছন্ন, আকাশটা কালো মেঘে ছোটাছুটি করছে। আকাশের চতুর্পাশে পরিবেশটা ঠান্ডা, হালকা কুয়াশার আবরণে চারিদিকে ছেয়ে গেছে। এমন সময় ওসির কেবিনের বাইরে থেকে কেউ একজন বলে ওঠে, স্যার, ভিতরে আসতে পারি? হঠাৎ করে কেবিনের বাইরে কারোর গলার আওয়াজ শুনতে পেয়ে ওসি আলামিন সেদিকে তাকায়। সেদিকে তাকিয়ে দেখতে পায় সাইবার ওয়ার্ল্ডের এবং হ্যাকার জগতের পাওয়ার সুপার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফিসার ইমন চৌধুরী দাঁড়িয়ে আছে। এটা দেখে ওসি আলামিন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে ওঠে, আরে ইমন, তুমি তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে প্রবেশ করো। ওসির কথা শুনে ইমন ভিতরে প্রবেশ করে। তারপর ইমন চেয়ারে বসে পড়ে। ওসি বলে ওঠে, ইমন, তোমাকে বর্তমানে আমাদের দরকার। শহরের অবস্থা ভীষণ খারাপ হতে চলেছে। হয়তো লাশের বন্যা পড়তে চলেছে এই শহরে। ওসির মুখে সাইবার ওয়ার্ল্ডের এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইমন চৌধুরীর এরকম কথা শুনে বেশ খানিকটা অবাক হয়ে ওসির দিকে তাকিয়ে আছে আর বলে ওঠে,
কি হয়েছে হঠাৎ করে যে শহরে হঠাৎ করে লাশের বন্যা পড়ে যাবে? ওসি রহিম নামের কনস্টেবলকে ইশারা দেওয়ার সাথে সাথে ভেতর থেকে নিয়ে আসা হয় জাহিদকে। ওসি বলে ওঠে, ইমন, এই ছেলেটার মুখ থেকে বাকি সবটা শোনো। এর ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে। আহ, আর সেখানে ছিল অসংখ্য মেয়ের 18+ পিক এবং ভিডিও। আর হ্যাকার সমস্ত কিছু হ্যাক করে নিয়েছে। তাতে সেখানে আরও বেশ কিছু জিনিস ছিল যা অনেক গুরুত্বপূর্ণ। এত গুরুত্বপূর্ণ জিনিস কেউ কি মোবাইল ফোনে রাখে বা ফেসবুকে? স্যার, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে শাস্তি দেওয়ার আগে ওই সমস্ত মেয়েগুলোর জীবন আপনি বাঁচান। ওগুলো সবার সামনে পড়লে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কোন আইডি থেকে হ্যাক হয়েছে মোবাইল ফোনটা আমাকে দাও। এবং কতক্ষণ আগে হ্যাক হয়েছে? স্যার, প্রতিদিনের মতন রাতে আমি মেয়েগুলোর সাথে ইমুতে কথা বলতাম, তাদের সাথে ইমুতে ভিডিও করে তাদের উলঙ্গ ভিডিও দেখতাম, তারাও আমাকে দেখাতো, আমি সেগুলো আমার কাছে রেখে দিতাম। অনেক মেয়েকে আমি আমার জালে ফাঁসিয়েছি, তাদের অনেক সম্পত্তি নিয়েছি, তাদের কাছ থেকে টাকা নিতাম। যারা আমার কথা শুনতো না তাদের আমি ব্ল্যাকমেল করতাম প্রতিদিনের মতন। মদ খেয়ে ইমুতে তাদের সাথে চ্যাট করি, সব কিছু করার পরে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে মোবাইল নিয়ে বসি, ফেসবুকে ঢুকে দেখি আমার ফোন সহ ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, যেখানে আমি সমস্ত ভিডিওগুলো প্রাইভেট করে সেভ করে রেখেছিলাম। প্লিজ স্যার, আমাকে বাঁচান। ছেলেটার মুখে এরকম কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় অফিসার ইমন। ইমন বলে ওঠে, স্যার, কোনো টেনশন করবেন না, আমরা বিষয়টা দেখছি। আমরা অবশ্যই হ্যাক থেকে সমস্ত কিছু ফিরিয়ে এনে সেই সমস্ত ভিডিও রিকভারি করে মেয়েদের বাঁচাবো। তার আগে রহিম, তুমি এই শালাকে জেলখানার ভিতরে ল্যাংটা করে বেঁধে রাখবে যতক্ষণ না পর্যন্ত কেসটা সলভ হচ্ছে। অফিসার ইমনের কথা শুনে রহিম ছেলেটাকে নিয়ে যায়। তারপর থানার ভেতরে ইমনের বলা কথা মতো কাজ করতে থাকে। এইদিকে ইমন পকেট থেকে ফোনটা বের করে বলে ওঠে, হ্যালো সুমন, বকুল, শ্রাবণ, তোরা খুব দ্রুত অফিসে চলে আয়। একটা ফেসবুক আইডি হ্যাক হয়েছে, সেটাকে রিকভারি করতে হবে। তারপর ইমন থানা থেকে বেরিয়ে পড়ে নিজের কাজের উদ্দেশ্যে। এদিকে টেনশনে আছে ওসি আলামিন। কি হবে বুঝতে পারে না। শহরটা থমথমে পরিবেশ ও মেঘাচ্ছন্ন শীতের দিনে খারাপ হয়, এমনিতেই ঠান্ডা থাকে। তার উপরে আকাশে কালো মেঘের আবরণে ঢেকে গেছে পুরো আকাশ। আকাশে কালো মেঘে ছোটাছুটি, সাথে এই প্রচণ্ড শীতে হালকা কুয়াশা যেন বিশ্বজুড়ে কাঁপন তুলে দিয়েছে। ছাত্রছাত্রীগুলো ছোটাছুটি করছে ভার্সিটি কিংবা স্কুল কলেজে, এমনকি মাদ্রাসাতে। মানুষজন ছোটাছুটি করছে নিজ নিজ গন্তব্যের স্থলে। কেউ ছুটছে নিজের স্বার্থের জন্য, আবার কেউ ছুটছে অর্থের স্বার্থের জন্য। এটা স্বার্থপর পৃথিবীতে কেউ কারো নয়, ছুটে চলেছে সবাই নিজ নিজ কর্মস্থলে। এমন সময় ভার্সিটিতে প্রবেশ করছে নাবিল। নাবিল ভার্সিটি গেটের সামনে এসে থামে। তারপর ভার্সিটি গেটের দিকে তাকিয়ে ভার্সিটির নামটা ভালো করে দেখে মুচকি একটা হাসি দেয়। ভার্সিটির সামনে পা ফেলে যখনই ভার্সিটির ভেতরে যাবে তখনই নাবিল চমকে ওঠে, কেননা পাশে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু ছেলে মেয়ে একটা ছেলেকে বেধড়মভাবে পেটাচ্ছে গরুদের মতো। ছেলেটাকে পেটাচ্ছে, ছেলেটা শুধু চিৎকার করছে, ও মা গো, ও বাবা গো বলে। ছেলেটার চিৎকারে যেন পুরো ভার্সিটির মাঠ কাঁপতে শুরু করেছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কেউ ছেলেটার দিকে এগিয়ে যাচ্ছে না। এটা দেখে অবাকে চরম পর্যায়ে পৌঁছে যায় নাবিল। নাবিল মনে মনে ভাবতে থাকে, এ কি, এই ছেলেটাকে সবাই মারছে কেন? অসহায় একটা ছেলেকে এভাবে কেউ মারে? আর এই ভার্সিটির ছেলে মেয়েগুলো কেমন? সবাই হা করে দাঁড়িয়ে তামাশা দেখছে, কিন্তু এগিয়ে যাচ্ছে না। ব্যাপারটা কি? নিজের মতো করে কথাগুলো ভেবে চলেছে নাবিল। নাবিলকে দেখতে পুরো আধুনিক যুগের স্মার্ট একটা গায়া খ্যাত লাগছে। কেননা এই আধুনিক যুগেও কেউ যে এমন পোশাক আশাক, এমন গেট আপ, এমন স্টাইলিশ হয়ে ভার্সিটিতে আসে তা নাবিলকে না দেখলে বুঝতে পারতো না কেউ। অন্যদিকে অফিসার ইমন এবং বকুল, শ্রাবণ, সুমন সবাই চেষ্টা করছে ফেসবুক আইডিটাকে ফিরিয়ে আনার, কিন্তু কোনোভাবেই হ্যাকারকে ট্যাগ করতে পারছে না। যে সফটওয়্যার দিয়ে হ্যাক করেছিল সেই সফটওয়্যারের ভেতরে প্রবেশ করতে পারছে না তারা। বারবার
ব্যর্থ হচ্ছে। অন্যদিকে নাবিল নিজের মতো করে কথাগুলো ভাবছিল আর সামনে এগিয়ে যাচ্ছিল। একবার ভাবে যে সে সামনে দেখা করতে যাবে, জিজ্ঞাসা করবে কাউকে যে ছেলেটাকে কেন মারছে, আবার পিছিয়ে যায়। আবার মনে মনে বলে ওঠে, না থাক, ঝামেলা করতে করতে নিজের জীবনটাকে প্রায় শেষ করে ফেলেছি। আর নতুন করে আর কোনো ঝামেলাতে নিজেকে জড়াতে চাই না আমি। কথাটা নিজের মতো করে ভাবতে ভাবতে ভার্সিটির ভিতর প্রবেশ করছিল। হঠাৎ করে এমন সময় পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, এই ছেলে, এদিকে আয়। সবেমাত্রই সামনে পা বাড়াতে যাবে এমন সময় পেছন থেকে মেয়ে কণ্ঠ। কারো ডাক শুনে পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পাই একটি মেয়ে পেছনে দাঁড়িয়ে আছে। মেয়েটির দিকে তাকিয়ে বেশ অবাক হয় আর বলে ওঠে, জি আপু, আপনি কি আমাকে ডাকছেন? কেন রে? তুই ছাড়া কি আশেপাশে কেউ আছে যে তোকে ছাড়া তাকে ডাকবো? নাকি তুই চোখে দেখতে পারিস না? না, আসলে আপু, কোনো কথা নয়, এদিকে আয়, নয়তো বান্দরবান খাগড়াছড়িতে গিয়ে ফেলবো। ছেলেটা গুটির সুটি পায়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর ছেলে মেয়েগুলো যে একটা অসহায় ছেলেকে মারছে সেদিকে তাকিয়ে যেতে থাকে। মেয়েটির কাছে ছেলেটাকে মারছে আর অহংকার ছেড়ে একটি মেয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই ভার্সিটি নতুন এসেছিস আর ভার্সিটি এসেই তুই নাবিলের সাথে পাঙ্গা নেওয়া শুরু করেছিস। একে আজকে আচ্ছা মতো ধরে কর, যাতে এই নাবিলের সাথে দ্বিতীয়বার পাঙ্গা নেওয়ার সাহস না পায়। মেয়েটির কথা মতো ছেলেগুলো আরো উত্তম মাধ্যম দিতে থাকে। এদিকে নাবিল নামের স্মার্ট খ্যাত আধুনিক যুগে স্টাইলিশ বাবু ফাতেমা নামের মেয়েটার কাছে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, হ্যাঁ আপু, বলুন কি জন্য আমাকে ডাকছিলেন? মেয়েটা কোনো কথা ছাড়াই পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় নাবিলের গালে। নাবিল থাপ্পড় খেয়ে অবাক হয়ে যায় আর বলে ওঠে, এ কি আপু, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আর আমি কি করলাম যে কারণে আপনি আমাকে থাপ্পড় মারলেন? আমি তো আপনাকে চিনি না। তাছাড়া আমি কোনো দোষও করিনি। তোর দোষ এটাই, তুই সিনিয়রদের সম্মান করতে জানিস না। ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছিস, আমাদের সালাম না দিয়ে তুই কোথায় যাচ্ছিস? নাকি ভার্সিটিতে নতুন আসতেই তোর পাখনা গজিয়ে গেছে? সরি আপু, আসলে আমি জানতাম না। তাছাড়া আমি এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, তাই এই ভার্সিটির ডিসিপ্লিন সম্বন্ধে আমার জানা নেই। তোর তো কম সাহস না, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস। তুই জানিস আমি কে, তোর কি করতে পারি? সরি আপু, ভুল হয়ে গেছে। আসলে আমি জানতাম না, জানলে আমি ঠিকই আপনাদের সালাম দিতাম। শোন, মনে রাখবি, এই ভার্সিটিতে থাকতে হলে আমাদের সাথে কখনো পাঙ্গা নিতে আসবে না, না হলে তোর হাত দুটো ভেঙে তোর পিছনের পকেটে ভরে দিব। সরি আপু। ছেলেটা থাপ্পড় খেয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে, কেননা মেয়েটা সিগারেট টানছে মনের সুখে প্রকাশে। নাবিল অবাক হয়ে যায় যে মেয়েটাকে কেউ কোনো কিছু বলছে না। মেয়েটা পরনে জিন্স প্যান্ট, সাদা রঙের একটি টি শার্ট শরীরের সাথে লেপ্টে আছে। ফাতেমা নামের মেয়েটা আবার মুচকি হেসে বলে ওঠে, কি রে, খাবি নাকি? সিগারেট খেলে কয়েকটা টান দে। না আপু, আমি খাই না ওইসব বাজে খাবার। তার মানে কি? তোর তো কম সাহস না। আমি যে খাবারটা খাই তুই সেই সিগারেটটাকে কিনা বাজে খাবার বলছিস? বলে আরো বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। ছেলেটা এবার অসহায়ের মতো তাকিয়ে আছে। ছেলেটা মনে মনে ভাবছে, আমাকে চিনিস না, তাই আমার সাথে এমন ব্যবহার করছিস। আমি যদি আগের ফর্মে যাই, তাহলে তোরা আমার সামনে দাঁড়িয়ে থাকার সাহস পাবে না। কি রে, আধুনিক যুগের স্টাইলিশ খ্যাত, কী সব ভাবছিস? শোন, এই কাগজটা ওই যে জিন্স আর টি শার্ট পরা মেয়েটাকে দেখছিস, তার হাতে দিবি। ঠিক আছে আপু। আর হ্যাঁ শোন, তুই কিন্তু কাগজটা খুলে দেখবি না, না হলে তোকে ল্যাংটা করে পুরো ভার্সিটি ঘোরাবো। নাবিল নামে ছেলেটা আর কোনো কথা না বলে একটা সালাম দিয়ে মেয়েটার সামনে থেকে চলে গিয়ে গুটি গুটি পায়ে সেই জায়গায় চলে যায় যেখানে বেশ কিছু ছেলে মেয়ে মিলে একটা ছেলেকে মারছিল। সেখানে গিয়ে মেয়েটার পেছনে দাঁড়ায় আর মৃদু কণ্ঠে বলে ওঠে, আপু, শুনছেন? এই কাগজটা আপনাকে দিতে বলল। অপর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা ব্যস্ত হয়ে দাঁড়িয়েছিল। এমন সময় পেছন থেকে উপরোক্ত
কথাগুলো শুনে পেছনে তাকিয়ে দেখতে পাই একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখে তেমন কোনো রিয়াকশন না দিয়ে বলে ওঠে, হ্যাঁ, কি হয়েছে বল, দ্রুত, একদম সময় নেই, যা বলার দ্রুত বলে এখান থেকে মানে কেটে পড়। আপু, এই যে এটা আপনার জন্য। এই কাগজটা আপনাকে দিতে বলল। আচ্ছা, দে দেখি কি আছে এই কাগজের ভেতরে। আমি তো জানি না যে কি আছে এর ভেতরে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি এই কাগজের ভেতরে কি লেখা আছে। তারপর ছেলেটা আর কোনো কথা না বলে গুটিসুটি পায় নিজের গন্তব্যে যেতে থাকে। কয়েক কদম সামনে পা ফেলতে পেছন থেকে আবারও রাগান্বিত কণ্ঠে কেউ একজন বলে ওঠে, ওই খ্যাত, দাঁড়া, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, তোর কপালে আজকে খুব দুঃখ লেখা আছে। হঠাৎ করে এরকম কণ্ঠ শুনে বেশ খানিকটা চমকে ওঠে। তারপর পেছন ঘুরে তাকিয়ে দেখতে পায় তার দিকে মেয়েটা রাগান্বিত চোখে তাকিয়ে আছে। ছেলেটা ভয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। ছেলেটা মেয়েটার কাছে যাচ্ছে না দেখে মেয়েটা নিজেই ছেলেটার কাছে এসে কোনো কথা ছাড়ে নিজের হিল জুতো খুলে পরপর কয়েকটা থাপ্পড় মারে ছেলেটার গালে। এত জোরে থাপ্পড় মেরেছে যে গালগুলো ফেটে রক্ত বের হচ্ছে। ছেলেটা অসহায়ের মতো মেয়েটার দিকে তাকিয়ে আছে, কথা বলতে পারে না। গালগুলো প্রচণ্ড ব্যথা করছে, গালগুলো যেন জ্বলে যাচ্ছে ছেলেটার। মেয়েটা চিৎকার করে বলে ওঠে, তোর সাহস হয় কি করে তুই আমাকে, এই নিঝুম চৌধুরীকে প্রেম প্রস্তাব দিস? যেখানে এই ভার্সিটির সবাই আমার পায়ের নিচে থাকে, সেখানে তোর মতো একটা আধুনিক যুগের গাইয়া স্মার্ট খ্যাত, সে কিনা আমার সাথে প্রেম করবে? সবাই হঠাৎ করে সেদিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে সবাই ভিড় জমাতে শুরু করে। চারিদিক দিয়ে সবাই ঘিরে ধরে। সে ছেলেটাকে ছেড়ে দেয়। তারপর সেসব ছেলে মেয়ে নাবিলকে চারিদিক দিয়ে ঘিরে ধরে আর বলে ওঠে, কি রে নিঝু, কি হয়েছে? এত রেগে আছিস কেন? দেখে তো মনে হচ্ছে এই ছেলেটা তোর সাথে কিছু করেছে। তুই ভাবলি কি করে যে ওর মতো একটা গাইয়া খ্যাত আমার সাথে কোনো কিছু করার সাহস পাবে? তাহলে কি হয়েছে বল তো শুনি। এই খ্যাত তোর সাথে কি করেছে যার জন্য তুই ওকে জুতো দিয়ে মারলি? ওর সাহস হয় কি করে ও আমাকে প্রেম প্রস্তাব দেয়, যেখানে কোটিপতি বিজনেসম্যানের শহরের সবচেয়ে বড় কোটিপতির ছেলেগুলো আমার পেছনে সিরিয়াল দিয়ে থাকে, সেখানে ওর মতো গ্রাম থেকে উঠে আসা একটা খ্যাত নাকি আমাকে ভালোবাসার প্রস্তাব দেয়? কি বলিস? ওর মধ্যে একটা খ্যাত গাইয়া কালো ছেলের সাহস হয় কি করে? একে তো উচিত শিক্ষা দিতে হবে। গালগুলো প্রচণ্ড ব্যথা করছে, যেন গালগুলো ফেটে গেছে, রক্ত জমে আছে। তবুও কষ্ট করে ছেলেটা আশেপাশে এদিক ওদিক তাকিয়ে দেখতে পাই প্রচুর ছেলে মেয়ে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে, যেন এখানে কোনো জোকার এসেছে। ছেলেটা খুব কষ্ট করে বলে ওঠে, প্লিজ আপু, আপনারা আমাকে ছেড়ে দিন। আমার ভুল হয়ে গেছে। আমি এমনটা করতে চাইনি। আমি তো এই ভার্সিটিতে নতুন, তাই জানি না। জানিস না মানে কি? আর তোর সাহস হয় কি করে তুই এই ভার্সিটিতে প্রথম আসতে না আসতেই ভার্সিটির সবচেয়ে সুন্দরী এই নিঝুমকে ভালোবাসার প্রস্তাব দিস? আসলে আপু, আমি তো আপনাকে এই চিঠিটা দেইনি, দিয়েছে ওইখানে দাঁড়িয়ে থাকা একটা আপু। ছেলেটা এবার হাত দিয়ে সেদিকে দেখিয়ে দেয়। তারপর ফাতেমা এখনো গাড়িতে বসে সিগারেট টানছে। এমন সময় নিঝুম নামের মেয়েটা হাতের ইশারা দেওয়ার সাথে সাথে লাইলি নামের মেয়েটা ফাতেমাকে ডাকতে যায়। তারপর ফাতেমা এসে বলে ওঠে, কি রে নিঝুম, কি হয়েছে? তোর জ্বালায় কি শান্তি করে সিগারেটটাও খেতে পারবো না? চুপ শালি, ডাইনি। আগে এটা বল, তুই নাকি এই ছেলেটাকে বলেছিস এই চিঠিটা দেওয়ার জন্য? চিঠি? তাও আবার আমি? কাকে, কখন, কোথায়, কোন সময়, কোন দিন? আমি তো কিছুই জানি না। আপু, আপনি মিথ্যে কেন বলছেন? আপনি তো তখন আমাকে চিঠিটা দিলেন। প্লিজ আপু, মিথ্যা বলবেন না। ও মা, এই গাইয়া কালো ভূত জোকারটা ভার্সিটিতে কি করতে গেল? ভিক্ষা করতে নাকি সাহায্য চাইতে? ফাতেমার মুখে এরকম কথা শুনে ভার্সিটিতে উপস্থিত থাকা ছেলে মেয়েগুলো হেসে ওঠে। সাথে লাইলি আর মোহনা বলে ওঠে, নিঝুম, আমার মনে হয় এই ব্যাটা ক্ষেত মিথ্যা কথা বলছে। এখন ফেঁসে গেছে, তাই একে উচিত শিক্ষা দেয়। দাঁড়া দাঁড়া, ওকে তো উচিত শিক্ষা দিব। তার আগে ফাতেমার মুখ থেকে পুরোটা শুনি।
আরে তোরা কি শুনবি? আমি ওই ছেলেটাকে না ফার্স্টে কখন এসেছে আমি নিজেও জানি না। আমি আমার কাজে ব্যস্ত। কী সব বলছিস? আমার নামে মিথ্যা কথা শুনি? আপু, আপনি তো তখন ভার্সিটিতে ঢোকার সময় ডাক দিয়ে এই চিঠিটা আমাকে দিলেন যাতে আমি এই আপুটাকে দেই, আর এখন আপনি না স্বীকার করছেন। ব্যাটা, এতক্ষণ ধরে তোর অনেক প্যাচাল শুনেছি। তোর সাহস হয় কি করে আমার নামে মিথ্যা বলার? দাঁড়া, তোকে আজকে উচিত শিক্ষা দিব। ছেলেটাকে মারতে শুরু করে, ফাতেমাও মারতে থাকে। এরপর সবাই মিলে উত্তম মাধ্যম দিতে থাকে। মারতে মারতে ছেলেটাকে মাটিতে ফেলে দিয়েছে। নিঝুম বলে ওঠে, ওকে ভালো করে বুঝিয়ে দে, পরের বার যেন আমার সাথে লাগতে না আসে। ওর সাহস হয় কি করে ওর মতো 2 টাকার একটা ফকির কিনা আমাকে প্রেম প্রস্তাব দেয়, যেখানে ওর আমার বাড়ির চাকর হওয়ার যোগ্যতা নেই। এই ভুলটা যাতে কেউ না করে, তাই ওকে ভালো করে বুঝিয়ে দে। কথাটা বলে নিঝুম একটা বাইকের উপর বসে পায়ের উপর পা রেখে সিগারেট খেতে থাকে। নিঝুমের পরনে আছে জিন্স প্যান্ট এবং সাদা রঙের একটি টি শার্ট। চুলগুলো বেনি করে কোমর পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। দেখতে বিশ্ব সুন্দরী, কিন্তু বদমাইশের 1 নম্বর হাড্ডি। ভার্সিটিতে কেউ তার উপরে কথা বলতে পারে না। যদি কেউ কথা বলে তাকে হয় হাসপাতালে পাওয়া যায়, আর না হলে এই শহরে আর খুঁজে পাওয়া যায় না। তাই ভয়ে ভার্সিটির প্রিন্সিপাল থেকে শিক্ষক পর্যন্ত কেউ নিঝুমের সাথে তর্ক বিতর্ক, এমনকি তার সাথে পাঙ্গা নিতে আসে না। সবাই নিঝুমকে ভয় করে। এক পর্যায়ে ছেলেটাকে মারতে মারতে আধমারা করে ফেলি, গালমুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। এটা দেখে নিঝুম বলে ওঠে, এই তোরা ওকে ছেড়ে দে, আর বেশিক্ষণ মারলে শালা জানোয়ারটা এমনিতেই মরে যাবে, তখন আবার পুলিশের ঝামেলা। তাই ওকে ছেড়ে দে। আমার মনে হয় না যে ও আর জীবনেও আমাদের সাথে পাঙ্গা নিতে আসবে। তারপর হাসতে হাসতে তারা সবাই চলে যায় ক্লাসরুমের দিকে। ছেলেটা এখনো মাটিতে পড়ে আছে, উঠে দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছে না। খুব বেধর্মভাবে মেরেছে। শরীরে বিভিন্ন জায়গায় ব্যথার কারণে ছেলেটা নড়চড় করতে পারছে না, মাটিতে পড়ে আছে। ছেলেটা বেশ অবাক হয় যে কেউ তাকে তুলতে আসছে না। এটা দেখে ছেলেটা বেশ খানিকটা অবাক হয়। কোনো কিছু না বুঝে নিজে কষ্ট করে উঠে দাঁড়ে। তারপর ধুলোবালিগুলো কাপড় থেকে ঝেড়ে এদিক ওদিক তাকিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তারপর ভার্সিটির একটা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিজের ক্লাসরুমটা খুঁজতে থাকে। এমন সময় ক্লাসরুমে বসে নিঝুম, ফাতেমা, মোহনা, লাইলি আরও বেশ কিছু ছেলে মেয়ে মিলে আড্ডা দিচ্ছে। ফাতেমা বলে ওঠে, কি রে, আজকে 2টা মুরগিকে কিভাবে র্যাগিং করলাম দেখলি তো? হ্যাপি মজা পেয়েছি কিন্তু। শুধু মজা না, ওদেরকে মেরে যেন শরীরের হাড়গুলো আজকে অনেকটা শক্ত হয়েছে। ভয়ে আর কেউ আমাদের সাথে পাঙ্গা নিতে আসবে না। এমন সময় ক্লাসরুমের ভেতর প্রবেশ করছিল নাবিল। নাবিল তাদের কথোপকথন শুনে মুচকি একটা হাসি দেয়। এরপর গুটি গুটি পায়ে পেছনের একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। এমন সময় ক্লাসরুমে স্যার প্রবেশ করে। তারপর স্যার বোর্ডে বেশ কিছু বিজ্ঞান বিভাগের মানবদেহের থিওরি সম্পর্কে সূত্র লিখে যেগুলো সবাইকে তুলতে বলে, কিন্তু ক্লাসরুমে বসে নিঝুম আর তার দলবল গল্প করতে থাকে। এটা দেখে স্যার বলে ওঠে, নিঝুম, এটা কি হচ্ছে? এটা ক্লাস, কোনো আড্ডাখানা না। এখানে যদি তুমি লেখাপড়া করো তো আমার ক্লাসে থাকবে, না হলে আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। স্যারের মুখে এরকম কথা শুনে নিঝুম সহ সকলের হাসি থেমে যায়। নিঝুম রেগে মেগে উঠে দাঁড়ায় আর চিৎকার করে বলে ওঠে, স্যার, আপনাকে আমি অনেকবার সাবধান করেছি। আপনি যদি আর একটা কথা বলেন তাহলে আমার থেকে কিন্তু আর কেউ খারাপ হবে না। আমার যা ইচ্ছে আমি তাই করব। এখানে বসে আমি সিগারেট খাবো, আপনার যা ইচ্ছে আপনি করেন। আপনি যদি আর একদিন আমাকে আমার কাজ সম্পর্কে বোঝাতে এসেছেন তাহলে আপনাকে না এই ভার্সিটিতে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, সাথে বান্দারবন খাগড়াছড়িতে ট্রান্সফার করে সেখানকার জঙ্গলের বন্যপ্রাণীদের পড়ানোর জন্য মাসিক বেতন দেব। নিঝুম, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। এর পরিণাম কিন্তু ভালো হবে না, যা তোমার একটা বিপদ হয়ে দাঁড়াবে। চুপ, কুত্তার বাচ্চা। আমার বিপদ না, আমি নিজেই দেখে নিব। তুই তোর চরকায় তেল দে। ক্লাসরুমে সবাই চুপচাপ হয়ে যায়। স্যার আর কোনো কথা না বলে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। অবাক হয়ে
নাবিল সেদিকে তাকিয়ে আছে, কেননা এই নিঝুমের সাথে কেউ তর্কে বিতর্কে জড়ে না। বেশ অবাক হয় আর ভাবতে থাকে এই নিঝুমকে এভাবে ভার্সিটির প্রায় শেষের সময় নাবিল আর ক্লাস করবে না, বাইরে বসে আছে। এমন সময় তার পাশে একটা ছেলে এসে বসে। ছেলেটা বলে ওঠে, হাই, তোমার নাম কি? আমি নাবিল। আর আমার নাম মোহাম্মদ মামুন। তুমি ভার্সিটিতে নতুন, তাই না? অনার্স প্রথম বর্ষের ছাত্র? হ্যাঁ, আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি। আমিও তো এখানে নতুন ভর্তি হয়েছি, তবে আমার আসার অনেক দিন হয়ে গেছে। আমরা বন্ধু হতে পারি? আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন, যেখানে সবাই আমাকে দেখলে হাসাহাসি করে? তাতে কি, মানুষ তো মানুষের জন্য। সাবধানে থাকবে ওই নিঝুম নামের মেয়েটার কাছ থেকে। ও খুব ডেঞ্জারাস এবং পাওয়ারফুল একটা মেয়ে। তার কথার এদিক ওদিক হলে জীবনটা হারাতে হবে। কেন? ওই নিঝুম মেয়েটা কে যে তাকে সবাই ভয় পাচ্ছে? স্যারকে দেখলাম, স্যারগুলো নিঝুমের সাথে কোনো তর্ক বিতর্কে জড়ায় না। ও হচ্ছে শহরের টপ বিজনেসম্যান আলী সাহেবের মেয়ে, এবং শহরের একটা মাস্তান, অনেক বড় গ্যাং চালায়। প্রকাশ্যে অনেক মানুষকে মারে। পুলিশও ভয়ে কিছু করতে পারে না, কেননা অনেক বড় একটা গ্যাং চালায় এই নিঝুম। আচ্ছা ভাই, ঠিক আছে। এতগুলো তথ্য দেওয়ার জন্য তাহলে আমি আজকে আসি। একে অপরে দুজনের ফোন নাম্বারই বেরিয়ে পড়ে। দেখতে দেখতে সন্ধ্যা হতে শুরু করেছে। ল্যাপটপের স্ক্রিনে একের পর এক কাজ করে চলেছে বেশ কয়েকটা ছেলেগুলোর মধ্য থেকে একজন বলে ওঠে, কি হলো রাব্বু? বকুল শ্রাবণ, দ্রুত ওর লোকেশন ট্র্যাক করো, হ্যাক করার চেষ্টা করো। যে কোনো এই হ্যাকার যে সে সেকেন্ডে তার রং বদলায়। অফিসার ইমন চৌধুরী কথা মতো তার সরকারি অফিসারগুলো কম্পিউটারে কিবোর্ডে পাগলের মতো ঝড় তুলছে। ফেসবুক আইডিটাকে ফিরিয়ে আনার জন্য ক্রোম ব্রাউজারের একটা ওয়েবসাইটে ঢুকে 3 ডিজিটের একটা কোড ইউজ করে একটা অ্যাপ ওপেন করে। তারপর আরও বেশ কিছু কোড ব্যবহার করে হ্যাকারের ডিভাইসে প্রবেশ করতে যাবে। এমন সময় টেবিলের মধ্যে বাড়ি মেরে রাব্বু বলে ওঠে, সরি স্যার, এই হ্যাকার সাধারণ কোনো হ্যাকার নয়। হ্যাকিং সম্বন্ধে তার অনেক অভিজ্ঞতা, আর সে 3টে সাইট নিয়ে হ্যাক করেছে। তার মধ্যে ক্রিটিক্যাল সাইট, ট্র্যাকিং পাসওয়ার্ড দিয়ে আর ডিভাইস দিয়ে। স্যার, এই হ্যাকারকে আমাদের আরও দক্ষতার সাথে হ্যাক করতে হবে, কেননা এই হ্যাকারটা হচ্ছে একজন ইথিক্যাল হ্যাকার, যা অনেক ভয়ঙ্কর। কারণ এই হ্যাকারটা মুহূর্তের মধ্যে সেকেন্ডে তার লোকেশন চেঞ্জ করে। তাহলে কি করে আমরা এই হ্যাকারকে ধরবো, যে কিনা অনেকজনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে? আমরা চেষ্টা করছি, যদি ধরতে পারি তো ভালো। আমাদের আরও বেশ কিছু হার্ড ব্যবহার করতে হবে, যেমন অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং স্কিল ব্যবহার করে এই হ্যাকারকে ধরতে হবে। এখনো পর্যন্ত কোনো খবর পাইনি, তবে আমার মনে হয় বিপদ খুব কাছে দাঁড়িয়ে আছে। যত তাড়াতাড়ি সম্ভব এই হ্যাকারকে ধরার চেষ্টা করো, অথবা সেই সমস্ত ভিডিওগুলো ফিরিয়ে আনার। এমন সময় হাঁপাতে সাইবার সিকিউরিটি রুমে প্রবেশ করে। কনস্টেবল রহিম মিয়াকে হাঁপাতে দেখে বলে ওঠে, এ কি রহিম, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? স্যার, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। বাইরে 3জন লোক এসেছে, যাদের ল্যাপটপ, কম্পিউটার আর মোবাইল ফোন হ্যাক হয়েছে। কথাটা শুনে আরো চমকে যায় সবাই মিলে। তারপর সাইবার সিকিউরিটি রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে ওসির কেবিনে যায়। সেখানে দেখে 3টা লোক বসে আছে। ওসি বলে ওঠে, কি হয়েছে আপনাদের? স্যার, আমাদের বাঁচান। স্যার, আমাদের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল হ্যাক হয়ে গেছে, যেখানে অনেক কিছু রাখা ছিল। আমাদের যা শাস্তি দেওয়া আমাদের দিন, কিন্তু সেগুলোকে ফিরিয়ে আনুন না। না হলে শহরে লাশের সংখ্যা এত বেড়ে যাবে যে লাশকে দাফন দেওয়ার মতো জায়গা থাকবে না। কেন, তোমাদের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপে এমন কি রেখেছিলে যার জন্য শহরে লাশের সংখ্যা বেড়ে যাবে? স্যার, ওখানে অনেক কিছু রেখেছিলাম আমরা, যেখানে ছিল পর্নোগ্রাফি একটা ওয়েবসাইট লিঙ্ক, সাথে রাখা ছিল বিভিন্ন মেয়ের অশ্লীল ভিডিও এবং পিক, যেগুলো দিয়ে আমরা তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করতাম। কখন হ্যাক হয়েছে? স্যার, মাত্র 15 মিনিট আগে। তোমাদের ল্যাপটপ, কম্পিউটার এবং ফোনগুলো আমাদের দাও। আর রহিম, তুমি জাহিদের মতো ল্যাংটা করে ভিতরে আটকে রাখো, যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে এদেরকে। তারপর কম্পিউটারগুলো নিয়ে একের পর এক কাজ করতে থাকে। কম্পিউটার স্ক্রিনে ঝড় তুলেছে, কিন্তু কোনোভাবেই হ্যাক করতে পারছে না।
ইউজার আইডিগুলোকে, কেননা হ্যাক করার ঠিক 3 সেকেন্ড পরেই সম্পূর্ণভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে, যার কারণে ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না। এমন সময় রাব্বু বলে ওঠে, বকুল, তুই 9MP3 কোড ব্যবহার কর দ্রুত। আমি হ্যাকারের কম্পিউটারে প্রবেশ করছি। আমি কোড ব্যবহার করেছি। এমন সময় ব্যর্থ হয়ে কম্পিউটার স্ক্রিনে বাড়িতে ওঠে, দাঁড়িয়ে পড়ে আর বলে ওঠে, স্যার, এই হ্যাকারকে ট্যাগ করা এত সহজ না, কেননা এই সেকেন্ডে সেকেন্ডে ডিভাইস চেঞ্জ করে সাথে লোকেশনে যান। কোনোভাবেই তাকে হ্যাক করা সম্ভব নয়, কেননা একজন হ্যাকারকে হ্যাক করতে ন্যূনতম 5 সেকেন্ড সময় লাগে। সেখানে প্রতি 3 সেকেন্ডে তার লোকেশন এবং সাথে তার হার্ড টুলস এবং ইথিক্যাল কিছু অ্যাপ চেঞ্জ হয়, সাথে ফরওয়ার্ড হচ্ছে তার বিভিন্ন পাসওয়ার্ড, যা তার লোকেশন এমনকি কম্পিউটারের স্ক্রিনে প্রবেশ করতে বাধা সৃষ্টি করছে। ব্যর্থ হয়ে মাথায় হাত দিয়ে বসে আছে, বুঝতে পারছে না কি করবে। কোনোভাবেই হ্যাক করতে পারছে না হ্যাকারের লোকেশন। রুমের ভেতর বসে বেশ কয়েকজন ছেলে কাজ করছে। পেছন থেকে কেউ একজন বলে ওঠে, কিরে প্রেম, হ্যাক করতে পেরেছিস? সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ ভাই, সব কিছু ঠিক আছে, কিন্তু এর থেকেও বড় বিষয় হচ্ছে কেউ আমাদের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। এই হ্যাকার জগতে এমন কোনো বাপের বেটা নেই যে আমার লোকেশন ট্যাগ করবে, যতক্ষণ না আমি ধরা দিচ্ছি তাকে। ভাই, সমস্ত ডাটা ফাইল আমাদের কম্পিউটারে নিয়ে নিয়েছি। এখন কি সেই সমস্ত মানুষগুলোর কম্পিউটার ল্যাপটপ ডাটা ফিরিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, তাদের ডাটা ফিরিয়ে দে, কেননা আমাদের যে প্রয়োজন আমরা তা নিয়ে নিয়েছি। কথাটা বলার সাথে সাথে প্রেম নামের ছেলেটা হ্যাকিং হয়ে যাওয়া সেই সব ডাটা ফিরিয়ে দেয়। উপস্থিত থাকা ওসি আলামিন, ইমন, বকুল, রাব্বু, শ্রাবণ সবাই অবাক হয়ে সেদিকেই তাকায়। কম্পিউটার স্ক্রিনে 5 সেকেন্ডের জন্য একটা লেখা ভেসে ওঠে দ্রুত। শ্রাবণ লেখাটাকে স্ক্রিনশট নিয়ে নেয়, আবার কম্পিউটার বন্ধ হয়ে যায়। দ্রুত কম্পিউটার স্ক্রিনে বসে কম্পিউটার অন করতে দেখতে পায় সব কিছু ফিরে এসেছে। সবাই খুশি হয়, কিন্তু মুহূর্তের মধ্যেই অবাক হয়ে যায়, কেননা কম্পিউটারে কোনো কিছু নেই। সমস্ত কিছু ডাটা কপি করে নিয়েছে এবং ডাটা ফাইল ফেরত দিয়েছে শূন্য হাতে। অপর পাশে রাব্বু বলে ওঠে, স্যার, কম্পিউটার স্ক্রিনে হ্যাকার 5 সেকেন্ডের জন্য একটা ভিডিও স্ক্যান করেছে। ভিডিওতে লেখা আছে, হ্যাকারকে হ্যাকিং করতে এসো না, হ্যাকারের লোকেশন ট্র্যাক করতে আসলে নিজেরাই বোম ব্লাস্টে ফুটে যাবে। কম্পিউটারের স্ক্রিনে এই লেখাটা দেখে বেশ খানিকটা অবাক হয়েছে, সাথে এই চিন্তায় পড়ে গেছে সকলে। কোনোভাবেই হ্যাকারের ট্যাগ করতে পারছে না। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে, রাত 10:30 কিংবা 11টা বাজবে। চারিদিকে বৃষ্টি পড়ছে, শিলা বৃষ্টিতে চারিদিকটা থই থই করছে। এই প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশাতে পড়েছে বরফের মতো শীতের বৃষ্টির ফোঁটা। ল্যাম্পপোস্টের আলোয় হালকা আলোকিত হয়েছে চারপাশটা। চারদিকটা অন্ধকারে হালকা বৃষ্টি পড়ার কারণে রাস্তাঘাট, যানবাহন সব যেন বন্ধ হয়ে গেছে। ল্যাম্পপোস্টের পিলারে উল্টো করে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে একটা মানুষকে। মানুষটার মুখ দিয়ে তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে বৃষ্টির পানির সাথে। তার পাশে বেশ কয়েকজন অস্ত্র হাতে মানুষ দাঁড়িয়ে আছে। এমন সময় গাড়ির ভেতর থেকে বের হয় একজন অজানা আগন্তুক। পুরো শরীর কালো কাপড়ে রেনকোট দিয়ে আবরণ করা। বৃষ্টির পানি এবং কুয়াশা যেন তার শরীর ছুঁতে পারে না। গাড়ি থেকে বের হয়ে চেয়ারে পা রেখে বসে পড়ে। পাশে একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছে আগন্তুকটার মাথার উপরে। পকেট থেকে সিগারেট বের করে হালকা কয়েকটা টান দেয়। পাশ থেকে একজন বলে ওঠে, ভাই, এ হচ্ছে সেই ছেলেটা যে গত 3/0/2025 সালের মেয়ে হত্যার সাথে জড়িত আছে। 3তলা ভবনের ওপর থেকে যে মেয়েটাকে রেপ করে ফেলে দিয়েছিল, সে হচ্ছে এই ছেলেটা। পুলিশকে টাকা দিয়ে কেসটা ধামা চাপা দিয়েছিল। প্রেম নামের ছেলেটার মুখে এই কথা শুনিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তারপর সিগারেটের বাকি অংশ তিস্তালা রাস্তার উপরে ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয় আর মুচকি হেসে বলে ওঠে, পরকীয়ার শাস্তি খুবই ভয়াবহ, যা ভয়ঙ্কর থেকে ভয়ান্তরে পৌঁছে যায়। কথাটা বলে আগন্তুক একটা ধারালো লোহার তীর এবং ধনুক হাতে নেয়। এটা পেট্রোলে ডুবিয়ে তীরের মাথায় আগুন জ্বালিয়ে নেয়। সামনে উল্টো করে ঝুলিয়ে রাখা ব্যক্তিটার দিকে তীর নিক্ষেপ করার উদ্দেশ্যে তাক করে রাখে।
উল্টো হয়ে ঝুলে থাকা মানুষটা ভয়ে কাতর হয়ে গেছে। মৃত্যু যেন স্বয়ং তার সামনে। ছেলেটা কোনো কিছু বলে ওঠার আগেই ধনিকের সংঘর্ষ থেকে তিনি নিক্ষেপ হয়ে ছেলেটার কপালের মাঝ বরাবর গেঁথে গিয়ে মাথার পেছন দিক থেকে বের হয়ে যায়। সাথে সাথে চারপাশটা রক্তে রঙিন হয়ে ওঠে। এরপর আরও বেশ কয়েকটা তীর একত্রিত করে নিক্ষেপ করে ঝুলন্ত মানুষটার দিকে। একসাথে 3টা তীর গিয়ে লাগে বুক, পেট এবং ছেলেটার লজ্জা স্থানে। সাথে সাথে মুখ থেকে জিহ্বা বের হয়ে পিচঢালা রাস্তার উপর পড়ে যায়। এরপর কোনো কথা ছাড়ে আগন্তুকটা সহ পুরো দল সেখান থেকে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে রাত শেষ হয়ে সকাল হতে শুরু করেছে। কুয়াশা থাকার কারণে স্পষ্টভাবে কোনো কিছু দেখা যায় না। তবে ঠিকই সকাল 8টা বেজে গেছে। মানুষজন ছোটাছুটি শুরু করেছে নিজেদের কর্মস্থলে। এমন সময় মানুষজন ল্যাম্পপোস্টের পাশে তিনি নিক্ষেপ করে ক্ষতবিক্ষত করা লাশটার দিকে তাকিয়ে আতঙ্কে পড়ে যায়। কনস্টেবল রহিমিয়া হাঁপাতে হাঁপাতে এসে আলামিনের রুমে প্রবেশ করে। ওসি আলামিন পুরনো কিছু কেস ফাইল ঘাটাঘাটি করছিল। এমন সময় কনস্টেবল রহিমিয়া এসে বলে ওঠে, স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে। শহরে লাশের কারখানা তৈরি হয়েছে। 5 জায়গা থেকে কল এসেছিল। শহরে নাকি 5টা মেয়ে গলায় রশি পেয়েছে নিজেদের রুমে আত্মহত্যা করেছে। এর থেকে বড় বিষয় হচ্ছে চৌরাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের পিলারে কেউ বা কারা একটা ছেলেকে উল্টো করে চুলে তৈরি নিক্ষেপ করে ক্ষতবিক্ষত করে অত্যাচার করে মেরে ফেলেছে। কনস্টেবল রহিম মিয়ার মুখে এরকম কথা শুনে তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় ওসি আলামিন। বুঝতে পারছে না হঠাৎ করে শহরে একই শুরু হলো। কি বলো রহিম? শহরে রাতারাতি এতগুলো মেয়ে আত্মহত্যা করছে, দ্রুত গাড়ি বের করো এবং সবাইকে অ্যালার্ট হতে বলো। তারপর সবাই থানা থেকে বেরিয়ে এক এক করে সমস্ত লাশগুলোর পরিবারের কাছে যায় এবং সবাই নিজেরা নিজেদের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সাংবাদিক এসেছে, সাথে অনেক মানুষজন ভিড় জমিয়েছে এলাকায়, কেননা এলাকায় এক এক রকমের মানুষ আত্মহত্যা করেছে। তবে একই সময় একই টাইমে এটা ভেবে বেশ খানিকটা অবাক হয় অতি সহ তার পুরো পুলিশ সদস্যগুলো। লাশগুলোকে ময়না তদন্তের জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয় এবং লাশগুলোর পরিবারকে সান্ত্বনা দিয়ে তাদের রুমগুলো সার্চ করে। তাদের পার্সোনাল সব জিনিস পুলিশ নিজেদের আয়ত্ত করে থানায় চলে আসে। এখনও থানায় এসে উপস্থিত হতে পারেনি ওসি আলামিন ও তার সহকর্মীরা, কেননা ল্যাম্পপোস্টে উল্টো করে ঝুলিয়ে তীর নিক্ষেপ করে মেরে ফেলেছে একটা ছেলেকে। সেটাই তদন্ত করতে চৌরাস্তার মোড়ে ভিড় জমিয়েছে অসংখ্য মানুষ। সাথে যানবাহনের পুরো রাস্তা জ্যাম হয়ে আছে। দ্রুত লাশটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় আর রাস্তার জ্যাম ছোটানোর জন্য পুলিশ কর্মকর্তারা সহযোগিতা করতে থাকে। এক পর্যায়ে সাংবাদিক ঘটনাস্থল থেকে বলে ওঠে, আজ বৃহস্পতিবার শহরটা থমথমে পরিবেশ, কেননা 6টা লাশ পাওয়া গেছে শহরের। 5 জন মেয়ে নিজেদের রুমে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে, যা এখনো অজানা। অপর পাশে ল্যাম্পপোস্টের পিলারে কেউ বা কারা একটা ছেলেকে ক্ষতবিক্ষত করে নৃশংসভাবে হত্যা করছে। পুলিশ তদন্ত করছে, তবে শহরের থমথমে পরিবেশ। পুলিশ এখনও মেয়েগুলোর পরিবারকে জানায়নি যে তাদের কী কারণে মৃত্যু হয়েছে আর তারা কী কারণে আত্মহত্যা করেছে। এমনকি এই খবরটা কারো কাছে শেয়ার করেনি। যদি করে তো শহরের পরিস্থিতি পাল্টে যাবে, সবাই আতঙ্কে থাকবে। এর জন্য গোপনে কাজ করছে ওসি আলামিন সহ ইমন ও তার সহপাঠীরা। ইমন বলে ওঠে, স্যার, এই মেয়েগুলো একই সময় আত্মহত্যা করেছে আর তাদের ফোনে একই সময় একটা মেসেজ সেন্ড করা হয়েছিল। মেসেজে লেখা আছে, তোরা আত্মহত্যা কর, তোদের আত্মহত্যা আমার জন্য খুব দরকার। কে আপনি? আর আমরা কেন আত্মহত্যা করব? কে বলছে? আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। নিজে আত্মহত্যা করবে নাকি তোমাদের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেব? আমাদের অশ্লীল ভিডিও মানে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলছেন? আমি ধোঁয়াশা, যা ধরা ছোঁয়ার বাইরে। নিজেদের পরিবারের মান সম্মান বাঁচাতে চাইলে এখনই আত্মহত্যা করো। এই বলে তাদের ফোনে একটি ভিডিও সেন্ড করে। আর ভিডিওটা দেখে সেই সব মেয়ে নিজেদের পরিবারের মান সম্মানের কথা ভেবে আত্মহত্যা করে। ইমন বলে ওঠে, মেয়েদেরকে বাধ্য করা হয়েছিল তাদের ভিডিও দেখে তাদেরকে আত্মহত্যা করার জন্য। কে করেছে সব বুঝতে পারছি না।
তদন্ত করে চলেছে হ্যাকারের লোকেশন ট্র্যাক করার জন্য 24 ঘন্টা। সেখানে বেশ কয়েকজন দক্ষ সাইবার অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, তবু লোকেশন ট্র্যাক করতে পারে না অফিসারগুলো। প্রতিদিনের মতো ভার্সিটিতে প্রবেশ করছে নাবিল কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে ভার্সিটির ভেতরে প্রবেশ করছে। এমন সময় পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, এই যে দেশীয় বিদেশি স্টাইলিস্ট খ্যাত, এদিকে আয়। নাবিল কারো কথা শুনে পেছনে তাকিয়ে দেখতে পায় কালকে সেই মেয়েগুলো তাকে ডাকছে। নাবিল কি করবে বুঝতে পারে না, অসহায়ের মতো গুটিসুটি পায় তাদের সামনে গিয়ে দাঁড়ায়। এমন সময় নিঝুম নামের মেয়েটা নিজের মুখ থেকে সিগারেটের ধোঁয়াগুলো উড়িয়ে দেয় নাবিল নামের ছেলেটার মুখের উপরে। নাবিল নামের ছেলেটা অসহায় হয়ে সিগারেটের গন্ধ সহ্য করতে না পেরে খক খক করে কেসে ওঠে। নিঝুম নামের মেয়েটা বলে ওঠে, কি রে, তুই কি সিগারেট খাস না যে সিগারেটের ধোঁয়া তুই সহ্য করতে পারছিস না? এই ফাতেমা, লাইলি, মোহনা আমাকে ধরে, এই শালার কোন যুগে বাস করে রে? আরে তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? ও সিগারেট খাবে কি করে? কেননা ও তো ফকির, ওর কি সিগারেট খাওয়ার মতো টাকা আছে? যা বলেছিস ফাতেমা, একে ভার্সিটির সামনে ভিক্ষা করতে যদি বসিয়ে দে তাহলে কেমন দেখায় বলতো? খুব সুন্দর কথা বলেছিস। নাবিল নামের ছেলেটা তাদের কথোপকথন শুনে ভীষণ রেগে যাচ্ছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। কেননা অনেক কষ্ট করে পুরনো লাইন থেকে ফিরে এসে নতুন করে জীবনটাকে শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখানে এসে আবার উটকো ঝামেলায় নিজেকে জড়াতে চায় না। তাই সমস্ত কিছু সহ্য করে ছেলেটা বলে ওঠে, আপু প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার যদি ভুল হয়ে থাকে আমাকে এবারের মতো ছেড়ে দিন। তোকে ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। তোকে এখন এই মুহূর্তে সকলের সামনে আমার পাগুলো মুছে দিতে হবে। এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। সেদিনের কথা তোর মনে আছে তো? কিভাবে তোকে উত্তম মাধ্যম দিয়েছিলাম, আর আজকে পুরো ভার্সিটিতে তোকে নাকে দড়ি বেঁধে ঘোরাবো যদি আমাদের কথা না শুনিস তো। প্লিজ আপু আমাকে ছেড়ে দিন। আমি কি করেছি? আপনারা আমার সাথে এমন কেন করছেন? তুই কিছুই করিসনি, কিন্তু তোর সাথে আমরা করছি। তোর একটাই দোষ, তুই ভার্সিটিতে প্রথম আসতে না আসতেই তুই আমাদের সাথে ঝামেলা করেছিস। আর এখন আমাদের কথা না শুনলে তোর কপালে যে বড্ড দুঃখ আছে। এমন সময় কোথা থেকে যেন একটা ছেলে সে পেছন থেকে বলে ওঠে, প্লিজ আপু ওকে ছেড়ে দিন, ও খুব ভালো ছেলে, ওর আপনাদের সাথে ঝামেলা করবে না, ওর ভুল হয়ে গেছে। হঠাৎ করে পেছন থেকে কারো কণ্ঠস্বর শুনে সেদিকে তাকায় সবাই। তাকিয়ে দেখতে পায় ভার্সিটির আরেক আবর্জনা ময়লার ডাস্টবিন। এমন সময় নিঝুম বলে ওঠে, কিরে, অস্ট্রেলিয়ার ময়লার ডাস্টবিনের হাসপাতালের আবর্জনা? এক আবর্জনা হয়ে আরেকটা আবর্জনাকে বাঁচাতে এসেছিস? আপু প্লিজ ওর ভুল হয়ে গেছে, ওকে ছেড়ে দিন, ও খুব ভালো ছেলে, ও আর আপনাদের সাথে ঝামেলা করবে না। আমি ওকে বলে দিয়েছি আপনাদের বিষয়ে। তুই খুব বুদ্ধিমান, কিন্তু তোর বন্ধু তো ভুল করেছে, আর ভুলের শাস্তি তো তাকে পেতেই হবে। তাকে শাস্তি হিসেবে দিয়েছি আমার জুতো পরিষ্কার করতে। এখন যদি আমার জুতো না পরিষ্কার করে, শুধু ওকে নয়, সাথে তোকেও এখানে উত্তম মধ্যম দেওয়া হবে। নাবিল কি করবে বুঝতে পারছে না, রেগে তার শরীরটা ফেটে যাচ্ছে। এসেছিল এই ভার্সিটিতে মানুষ হতে, কিন্তু এখানকার মানুষগুলো আর মানুষ হতে দিবে না বুঝি নাবিলকে। নাবিল কোনো কথা ছাড়ে নিজের পকেট থেকে রুমাল বের করে নিঝুমের পরনে থাকা জুতোগুলো এবং পাগুলো পরিষ্কার করতে থাকে। এমন সময় নিঝুমের পায়ে একটু নাবিলের হাতের ছোঁয়া লাগে, সাথে সাথে নিঝুম গালি দিয়ে বুক বরাবর নাবিলের লাথি মারে। নাবিল লাথি খেয়ে বেশ খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়ে, আর নিঝুম গালি দিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, রাস্তার কুকুর জানোয়ার কোথাকার, তোর সাহস হয় কি করে তুই আমার পায়ে হাত দিস? আজকে তোর হাত পা ভেঙে দিব। তোর মতো একটা রাস্তার ফকির কিনা আমার গায়ে হাত দিয়েছে। এখন তো স্যাভলন আর ডেটল দিয়ে গোসল করলেও এই নোংরা উঠবে না। আমেরিকা থেকে দামি একটা সাবান নিয়ে আসতে হবে তোর এই নোংরা দাগ ওঠানোর জন্য। লাথি খেয়ে বেশ খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়ে নাবিলের শরীর আগে ফেটে যাচ্ছে। কি করবে নিজেই বুঝতে পারছে না, যেন এই মুহূর্তে নিজের আসল রূপে ফিরে
লাশখানা যেন তৈরি করে দেয়। তারপর নিজের রাগটাকে কন্ট্রোল করে চুপচাপ সহ্য করতে থাকে। নিজম আবার বলে ওঠে, তুই আমার শরীরে হাত দিয়েছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে, তাই না? আপু প্লিজ আমাকে এবারের মতো ছেড়ে দিন। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ভুলবশত লেগে গেছে আপনার পায়ে। এর মনে হয় এখনো শিক্ষা হয়নি। এই তোরা ধর তো, একে আজকেই একে বোঝাবো বড় লোকের মেয়ের গায়ে হাত দিলে তার পরিমাণটা কি হয়। কথাটা বলার সাথে সাথেই ফাহিম, মুন্না, শফিক, রফিকুল, মিজানুল, লাইলি, মোহনা, ফাতেমা সহ সবাই মিলে একসাথে এলোপাথারি মারতে থাকে নাবিলকে। নাবিল এতজনের মার খেয়ে প্রায় মৃত্যুর পথযাত্রী, কি করবে বুঝতে পারছে না। শরীরে প্রচন্ড রক্ত ঝরছে। নিজম নিজের হাতে একটা হকি স্টিক নিয়ে নাবিলের পা বরাবর মারে একবারই। সাথে সাথে যেন পায়ের হাড্ডি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নাবিল সাথে সাথে পাগলের মতো এক চিৎকার দেয়। ও মা গো, আমি মরে গেলাম গো। চিৎকার দেওয়ার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে নাবিল। তার চিৎকারে আশেপাশে থাকা মানুষগুলো বের হতে শুরু করে। ছাত্রছাত্রী দিয়ে ভার্সিটির মাঠ পরিপূর্ণ। নিজম এবার তার হাতে একবারই মারে, সাথে সাথেই হাত ভেঙে যেন মাটিতে ঝুলে পড়ে। এবার পুরোপুরি মাটিতে লুটিয়ে পড়ে নাবিল। এখন আর হাত ধরে রেখেছে তার সাথী সঙ্গীগুলো। অন্যদিকে থেকে মুন নামের ছেলেটা প্রিন্সিপালের রুমে যায় দৌড়ে, আর সব বলে দেয়। এখনো আবছা আবছা ঝাপসা চোখ নিয়ে সামনে তাকিয়ে দেখতে পায় নাবিল নিজমের হাতে হক স্টিক, আর কেউ যেন তার দিকে দৌড়ে আসছে। নিজম এবার নাবিলের মাথা বরাবর মারে একবারই। সাথে সাথেই মাগো বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে, আর সাথে সাথেই মাটিতে পড়ে যায় নাবিল। অন্যদিক থেকে প্রিন্সিপাল দৌড়াতে দৌড়াতে এবং শিক্ষক সহ আরো বেশ কয়েকজন সহপাঠী দৌড়াতে দৌড়াতে ঘটনা স্থানে এসে পৌঁছায়। ততক্ষণে মাটিতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে নাবিল। প্রিন্সিপাল ঘটনার জায়গায় চিৎকার করে বলে ওঠে, নিঝুম, তুমি এইসব কি শুরু করেছো? ভার্সিটিটা কি তোমার জন্য বন্ধ করে দিতে হবে? তুমি কি ভার্সিটিতে সার্কাস শুরু করেছো, নাকি এটা কোনো যাত্রাপালা হচ্ছে? নিজম কোনো কথা না বলে মুচকি একটা হাসি দেয়। তারপর প্রিন্সিপালের সামনে পকেট থেকে একটা সিগারেট বের করে মনীষুকে টানতে থাকে। ধোঁয়াগুলো উড়িয়ে দেয় মনীষুকে টেনে আকাশের দিকে। প্রিন্সিপাল নিজের চোখের সামনে এরকম দৃশ্য দেখে নিজমের গালে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মেরে বলে ওঠে, আমি তো ভাবতে পারছি না, তোমার মতো একটা কুলাঙ্গার মেয়েকে জন্ম দিয়েছে কোটিপতি বিজনেসম্যান আলী সাহেব। যেখানে তার সম্মান আকাশ ছোঁয়া, সেখানে তোমার মতো একটা কুলাঙ্গার মেয়েকে জন্ম দিয়ে তার সম্মান তুমি মাটিতে ধুলোয় মিশিয়ে দিয়েছ। তোমাকে আজকে এই ইউনিভার্সিটি থেকে বের করার ব্যবস্থা করছি। তোমার সাহস হয় কি করে? তুমি একটা অসহায় ছেলেকে এভাবে রক্তাক্ত করে ভার্সিটির মাঠে ফেলে রেখেছ। এর শাস্তি তোমাকে পেতে হবে, আর এর শাস্তি একটাই, তোমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। তুমি ভার্সিটিটাকে একটা সার্কাসে পরিণত করেছ। তোমার নামে শুধু ছাত্রছাত্রীরা নয়, এখানকার শিক্ষকরাও অভিযোগ করেছে। প্রিন্সিপালের মুখে এরকম কথা শুনে রেগে যায় নিজম। তার চেয়েও বড় কথা হচ্ছে নিজমের গায়ে হাত দিয়েছে প্রিন্সিপাল। আজ পর্যন্ত কেউ নিজমের গায়ে হাত দেয়নি। তাই নিজম রেগে গিয়ে নিজের কোমর থেকে বন্দুকটা বের করে প্রিন্সিপালের কপাল বরাবর চেপে ধরে, যেন ট্রিগারে চাপ দিলেই বন্দুকে গরম বুলেট এসে কপাল ভেদ করে দেওয়ালে গেঁথে যাবে, আর প্রিন্সিপাল মাটিতে লুটিয়ে পড়বে। হঠাৎ করে নিজমের হাতে বন্দুক আর মুখে সিগারেট দেখে ভয়ে কয়েক হাত পিছিয়ে যায় শিক্ষক ও ছাত্রছাত্রীগুলো। রক্তমাখা চোখ নিয়ে বন্দুকটা কপালে ঠিকই নিজম তাকিয়ে আছে, চোখে চোখ রেখে প্রিন্সিপালের দিকে। প্রিন্সিপাল ভয়ে কয়েকটা ঢোক গিলে খায়, আর নিজম বলে ওঠে, তোর সাহস হয় কি করে? তোর মতো একটা 2 টাকার ভার্সিটির প্রিন্সিপাল কিনা আমার গায়ে হাত দেয়? যেখানে আমার বাবা মা আমার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার সাথে উঁচু গলায় কথাও বলে না, সেখানে তুই আমার গায়ে হাত দিয়েছিস। আজকে তোর হাত ভেঙে ফেলবো একদম। এই বলে যখনই প্রিন্সিপালের গায়ে হাত দিতে যাবে নিজম, তখনই পেছন থেকে তার সঙ্গী সাথীগুলো তাকে টেনে ধরে আর প্রিন্সিপালকে সরিয়ে নেয় বাকি শিক্ষকগুলো। প্রিন্সিপাল ভয়ে হাঁপাতে থাকে। অনেকগুলো দম নিয়ে প্রিন্সিপাল এবার বলে ওঠে হুঙ্কার ছেড়ে, তোমার সাহস হয় কি করে তুমি আমার গায়ে হাত দাও? নিঝুম, আমাকে বন্দুকের ভয় দেখাও, আমিও দেখি তুমি এই ভার্সিটিতে কতদিন টিকতে পারো। তোমার অহংকার ধুলোর সঙ্গে মিশে যাবে।
এমন সময় অ্যাম্বুলেন্সের গাড়ির শব্দে চারিদিক তাকিয়ে দেখতে পায় অ্যাম্বুলেন্স এসেছে। অ্যাম্বুলেন্সের সবে মিলে নাবিলকে তুলে দেয়। নিজমের রাগ এখনো কমেনি। সিগারেট খেতে খেতে ফুল স্পিডে বাইক চালিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে নিঝুম। অপারেশন চলছে রাত 10টা বাজে। ভার্সিটির ব্যাপারটা নিয়ে এখনো রেগে আছে নিঝুম। অন্যদিকে পুলিশ অফিসারগুলো হন্য হয়ে খুঁজে বেরিয়েছে সেই হ্যাকারকে আর খুনিকে। ওসি আলামিন বলে ওঠে, ইমন, আমার মাথায় এখনো ঢুকছে না এই হ্যাকার এই অসহায় মেয়েগুলোর জীবন নিয়ে কেন খেলছে। সে তো চাইলে এই মেয়েগুলোর জীবন বাঁচাতে পারতো, কিন্তু মেয়েগুলোকে মরতে কেন বলছে? তা এখনো আমার মাথায় ঢুকছে না। তবে আমি 24 ঘন্টায় সেখানে বসিয়ে রেখেছি। আর বাকি কর্মকর্তাগুলোকে যারা সব সময় লোকেশন ট্র্যাক করতে থাকে হ্যাকারের। তবে আমাকে আরও একটা বিষয় খুবই ভাবাচ্ছে। সেই মেয়েগুলো না হয় তাদের গোপন ভিডিও ভাইরাল করার জন্য দেখিয়ে তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, কিন্তু ল্যাম্পপোস্টে যে লাশ ঝুলিয়ে দিয়েছিল সেই লাশটা কী কারণে? আমিও তো বুঝতে পারছি না ইমন, যে এসব কি হচ্ছে। আমার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে তুমি 304 নম্বর কেস ফাইলটা বের করো, সেখানে কিছু তথ্য হলেও পেতে পারি। ঠিক আছে স্যার, আনছি। এরপর তারা কেস ফাইলটা আনতে চলে যায় হসপিটালের কেবিনে। এখনো অপারেশন চলছে আর কেবিনের বাইরে প্রায় কয়েকশো ছেলেপিলে একত্রিত হয়েছে। হসপিটালের বাইরে এতগুলো ছেলেপিলেকে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ সহ সাধারণ জনগণ হিমশিম খেয়ে গেছে। শুধু হসপিটালের ভিতরে নয়, এমনকি হসপিটালের বাইরে, এমনকি হসপিটালের ছাদও আছে অসংখ্য ছেলেপিলে, যাদের হাতে আছে লাঠি সোঁটা আর দেশীয় অস্ত্র। ভেতর থাকা ডাক্তার সাহেব বেরিয়ে আসে। এমন সময় তার সামনে গিয়ে প্রেম দাঁড়ায় আর বলে ওঠে, ডাক্তার সাহেব, ভাইয়ের এখন কি অবস্থা? ভাই এখন কেমন আছে? আর ওনার এই অবস্থা কি করে হলো? ডাক্তার কেবিনের বাইরে এসে এতগুলো ছেলেপেলে দেখে হিমশিম খেয়ে যায়। অবাক হয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে সামনে তাকিয়ে ব্যক্তিটার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলে ওঠে, সব তো ঠিক আছে, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি রোগীর ছোট ভাই বলছি। আর এই হসপিটালের বাইরে এবং হসপিটালের ভেতরে যেসব ছেলেপেলেকে দেখছেন, এগুলো সব ভাইয়ের সিকিউরিটি। আর ভাইয়ের জন্য সব সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। এই ছেলেটাকে দেখতে তো সাধারণ একটা ছেলে, আর তার জন্য কিনা এতগুলো সিকিউরিটি? আরে, দেশের প্রধানমন্ত্রীর জন্য তো এত রকম সিকিউরিটি সিস্টেম তৈরি করা হয় না, সেখানে কিনা একটা সাধারণ ছেলের জন্য এত অসাধারণ একটা সিকিউরিটি কিসের জন্য? ভাই কোনো সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। সেটা হয়তো কোনো দেশের প্রধানমন্ত্রীর জন্য সিকিউরিটি দেওয়া হয় না, কিন্তু ভাইয়ের জন্য শুধু মানুষ নয়, হাজার হাজার মানুষ সিকিউরিটি দিতে রাজি। কিন্তু কে এই ছেলেটা? তার পরিচয় কি? আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ মাস্তান এবং সাইবার ওয়ার্ল্ডের টপ হ্যাকার দ্য নাবিল চৌধুরী, যার পরিচয় আজ পর্যন্ত কেউ জানে না। ডাক্তার এর কথা শুনে অবাক হয়ে যায়, সাথে ঘাবড়ে যায় আর ভয়ে বলে ওঠে, কি বলো তোমরা? আমাকে মেরো না, আমি এসব বিষয়ে কোনো কিছুই জানি না, আর আমি কাউকে কোনো কিছু বলবো না। ডাক্তার সাহেব, ঘাবড়ানোর কোনো কিছু নেই। এই যে পুরো হসপিটালটা দেখছেন, সেটা ভাইয়ের নিজের টাকা দিয়ে তৈরি করা। আর কেউ জানে না যে এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে আমাদের ভাই। তার মানে উনি হসপিটালের মালিক, কিন্তু উনি ছদ্মবেশে কেন ঘুরে বেড়াচ্ছেন? আর উনি এখন পুরোপুরি সুস্থ আছেন। ওনার হাতে এবং পায়ে এবং মাথায় অনেক জোরে কেউ কোনো কিছু দিয়ে আঘাত করেছিল, তার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। হাত পায়ে প্রচণ্ড ব্যথা পেয়ে যায়। 1 সপ্তাহ রেস্টে থাকতে হবে, না হলে কোনোভাবেই সুস্থ করা সম্ভব না। আমরা বাকিটা দেখে নিচ্ছি, আপনি শুধু আপনার মুখটা বন্ধ রাখবেন। আর আমি ভাইয়ের সাথে দেখা করতে গেলাম। কথাটা বলে ভেতরে চলে যায় প্রেম আর বাইরে সবাইকে ভালো করে কড়া নজর দিতে বলে। নাবিলের পাশেই দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন বন্দুক হাতে নিয়ে। ছেলেপেলে মিটমিট করে চোখ খুলছে নাবিল। নাবিল চোখ খুলতেই আবছা আবছা চোখের সামনে তাকিয়ে দেখতে পায় তার সামনে স্বয়ং প্রেম এবং তার দলের বেশ কিছু বিশ্বস্ত ছেলেপেলে। তাদেরকে দেখে বেশ খানিকটা অবাক হয়ে বলে ওঠে নাবিল, কিরে প্রেম, তোরা এখানে
তোরা জানলি কি করে যে আমি এখানে আছি? নাবিলের এরকম অবস্থা দেখে রুমের ভেতরে থাকা ছেলেগুলো কেঁদে দেয়। নাবিলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে প্রেম বলে ওঠে, ভাই আপনার এরকম অবস্থা কি করে হলো? কে আপনাকে মেরেছে? কার এত বড় কলিজা যে আপনার গায়ে হাত দেয়? শুধু তার নামটা বলুন, তার গলাটা কেটে মাথাটা আপনার পায়ে এনে ফেলে দিব। আপনার ফুলের মতো একটা শরীরে কার হাত লেগেছে বলুন? তার আগে তোরা বল, তোরা সবাই মিলে এখানে কি করছিস? আপনি দল ছাড়লে কি হবে? আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। আপনি ছাড়া আমরা সম্পূর্ণ অসম্পূর্ণ ভাই। যে ভাই আমাদের ছোট থেকে বড় করেছে তাকে কি করে ছেড়ে দেই? তার বিপদে পাশে দাঁড়াবো না? আমি সিঙ্গাপুর গিয়েছিলাম একদিনের জন্য। এখানকার একটা ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে তোমাকে নাকি এখানকার বেশ কিছু ছেলে পেলে মেরেছে। সাথে সাথে প্রাইভেট প্লেন নিয়ে আবার ব্যাক করি। আর তোমাকে হসপিটালে অ্যাডমিশন করেছিল আমাদের ছেলেগুলো। তুই চিন্তা করিস না, আমি সম্পূর্ণ ঠিক আছি। ভালো হতে এসেছিলাম এই শহরে, কিন্তু এই শহরের মানুষগুলো আর ভালো হতে দিল না। তাই এখন তাদেরকে আমার আসল রূপটা দেখাতে হবে। আপনাকে কিছুদিন রেস্টে থাকতে বলেছে ভাই। নাবিল আর তার দলের ছেলেগুলো কথ নাবিল আর তার দলের ছেলেপিলেগুলো কথোপকথন করতে থাকে। আপনাদেরও জানার ইচ্ছে করছে যে আসলে এই নাবিলকে আর নিঝুমকে। চলুন তাহলে নাবিলকে শুনে আসি। নাবিল হচ্ছে ছদ্মবেশী আন্ডারওয়ার্ল্ডের একজন হায়না, যাকে সবাই এক নামে চিনে গডফাদার, সাথে হ্যাকার জগতের হ্যাকার মাস্টার। যেমন সে মানুষের জীবন আল্লাহ তাআলার অশেষ কৃপায় রক্ষা করে, ঠিক তেমনি সে মানুষকে নির্মমভাবে হত্যা করে। নাবিল হচ্ছে আমেরিকার একজন খ্যাতিপূর্ণ ডাক্তার, যার বড় বড় দেশগুলোতে অনেক নামডাক রয়েছে। কিন্তু ছোট্ট একটা কারণে সে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার হয়ে ওঠে হ্যাকার জগতের হ্যাকার মাস্টার। তার জীবনে ভয়াবহ অতীতটাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। অন্ধকার জগৎ থেকে খুব কষ্ট করে নিজেকে বের করে এখনো হয়েছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার আর হ্যাকার জগতের হ্যাকার মাস্টার। নাবিল দেখতে অসম্ভব সুন্দর, উজ্জ্বল ফর্সা গায়ের রং, লম্বায় 6 ফুট 5 ইঞ্চি, বেশ স্বাস্থ্যকর না হলেও একদম ফিটফাট। নাবিলে একটা অতীত রয়েছে যা এখানেই পড়ে শোনানো হবে। আর নিজম হলো কোটিপতি বাবার একমাত্র মেয়ে, যার কোটি কোটি টাকা, দেশ বিদেশে হাজারো বিজনেসম্যানদের সাথে ওঠা বসা। যার কারণে মেয়েকে সময় দিতে না পেরে আজকের মেয়ে বকাটে হয়ে গেছে, কাউকে সম্মান করে না। যেমন সুন্দর তেমনি বজ্জাত, ভীষণ ভয়ঙ্কর, গরিব দুঃখী বড়লোক কাউকে সে মানে না। নিজের মতো নিজে রাস্তায় চলে, কেউ তার সামনে গলা উঁচু করে কথা বলে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে, রাতারাতি তাকে গুম করে ফেলে। কেউ আর তার খোঁজ পায় না। এতটাই হিংস্র আর ভয়াবহ এই নিঝুম এখনও রেগে আছে নাইট ক্লাবে বসে বন্ধু বান্ধবীদের সাথে একের পর এক দেশি বিদেশি মদ খেয়ে চলেছে। বাবা মা তাকে সময় দিতে পারে না। বাবা মার সঙ্গ না পেয়ে নিঝুম পুরোপুরি মাস্তান হয়ে উঠেছে। পুলিশ থেকে শুরু করে সবাই তাকে ভয় করে। অন্য দিক থেকে নাবিল এই পথে আসার জন্য একটা কারণ ছিল, কারণটা ছিল ভালোবাসা। এই পৃথিবীতে যতজন মানুষ ব্যর্থ হয়েছে, ম্যাক্সিমাম মানুষ ভালোবাসার কাছে হেরে গিয়ে নিজের জীবনটাকে অন্ধকারে ঠেলে দিয়েছে। ঠিক নাম খ্যাতি, টাকা পয়সা, ধন সম্পদ থাকা সত্ত্বেও নাবিলের জীবনটা ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র একটা মেয়ের জন্য, যে মেয়েটার জন্য এইসব অন্ধকারের জগতে বেছে নিতে বাধ্য হয়েছে। মেয়েটার নাম ছিল মেঘনা। যখন আমেরিকায় পড়াশোনা শেষ করে নিজের বাবার হসপিটালে জব করত নাবিল, তখন সেখানে পরিচয় হয় মেঘনার সাথে। মেঘনা দেখতে অসম্ভব সুন্দর, যেমন ডানাকাটা পরি। বিদেশি মেয়েগুলো এমনিতেই দেখতে অনেক সুন্দর হয়, তারপর একটা ক্রাশ, যে জামা পরে যেন আমাদের দেশের মানুষগুলো তাকে দেখলে এমনিতেই গিলে খাবে, এতটাই হট আর বিউটিফুল গার্ল। তাদের দুজনেই সেদিন পরিচয় হয়েছিল একটা ক্রিটিক্যাল অপারেশন করতে গিয়ে। অপারেশনটা সাকসেসফুল হয় শুধুমাত্র দুজনের জন্য, আর তাদের জীবনের এই প্রথম একটা সিরিয়াস ক্রিটিক্যাল অপারেশন ছিল। মেঘলা বলে ওঠে সেই সময়, স্যার আজকের অপারেশনটা সত্যি অনেক হার্ড ছিল, কিন্তু আমরা যে সাকসেস হতে পেরেছি এটাই অনেক। সত্যি মিস মেঘলা, অপারেশনটা আল্লাহর অশেষ কৃপায় আজকে সাকসেস হয়েছে। আপনার কিন্তু এটাতে অনেক ভূমিকা রয়েছে। ধন্যবাদ স্যার প্রশংসা করার জন্য। চলুন আজকে কোনো রেস্টুরেন্টে খেয়ে আসি।
ঠিক আছে স্যার, চলুন। অনেক দিন ধরে বাইরে ঘুরতে যাওয়া হয় না, খাওয়া দাওয়া হয় না। হুম, চলুন। তারপর তারা আমেরিকার একটা নামি দামি রেস্টুরেন্টে প্রবেশ করে। সেখানে অনেক খাওয়া দাওয়া করে, আনন্দ করে, তারপর নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। নিজেদের মধ্যে সম্পর্কের বাঁধন আরও শক্ত হতে থাকে। ধীরে ধীরে ফোনে কথা বলা শুরু হয়, আস্তে আস্তে একে অপরের ভালোবাসার রূপে রূপান্তর হয়। আমেরিকার একটি দামি রেস্টুরেন্টে অপেক্ষা করছে নাবিল। এমন সময় সামনে তাকিয়ে দেখতে পাই অসম্ভব সুন্দর, উজ্জ্বল, ফর্সা গায়ে দুধে আলতা রং, পরনে জিন্স প্যান্ট এবং টি শার্ট, চুলগুলো স্টাইলিশ করে খোপা করা, দামি হিল জুতো পরে পায়ে হেঁটে গুটি গুটি পায়ে নাবিলের সামনে এসে বসে পড়ে একটি মেয়ে। মুচকি এসে বলে ওঠে, হ্যাঁ বলো, কি বলার জন্য তুমি এত তাড়াতাড়ি আমাকে এখানে ডেকে আনলে নাবিল? মেঘলা, তোমাকে এখানে আমি একটা বিশেষ কারণে ডেকেছি। আমি বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে একসাথে কাজ করতে করতে কখন যে তোমাকে আমি আমার নিজের মনের গহীনে জায়গা দিয়ে দিয়েছি তা নিজেও জানি না। বারবার আমার অস্বস্তি জানান দিচ্ছে যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে যে আমার চাই। তুমি কি হবে আমার, বানাবে কি তোমার চলার পথের সঙ্গী এই অসহায় অবুঝ মনটাকে? মেঘলা কি বলবে কি করবে বুঝতে পারে না। মেঘলা মনে মনে ভীষণ খুশি, কেননা তার স্বপ্ন পূরণ এত সহজে হয়ে যাবে সে ভাবতে পারেনি। মনে মনে ভীষণ খুশি হয় মেঘলা। মেঘলা তাড়াহুড়ো করে বলে ওঠে, এই ছোট্ট একটা কথা বলতে এতদিন লেট করলে? তোমার জন্য তো কত কাজ আমার পিছিয়ে গেল। বলতে ভয় করছিল যদি তুমি আমাকে ফিরিয়ে দিতে, কিন্তু তোমার কি কাজ আছে? না, তেমন কোনো কাজ নেই। আমিও তোমাকে ভালোবাসি। তুমি না বললে আমিই তোমাকে বলতাম। আচ্ছা, কিছু খাবার অর্ডার দেই? তারপর নাবিল বেশ দামি দামি অনেক খাবার অর্ডার করে। তারপর তারা খাওয়া দাওয়া করে পার্টিতে জয়েন করে। তারপর নাচ গান হই হুল্লোড় অনেক করে। এরপর তারা বাড়িতে চলে যায়। দেখতে দেখতে একটা বছর কেটে যায়। এই একটা বছরে ধীরে ধীরে মেঘলার পরিবর্তন হতে শুরু করেছে। এখন আর আগের মতো সময় দেয় না নাবিলকে। নাবিল এটা ভালো করেই বুঝতে পারছে, কিন্তু কোনো কিছু বলতে পারে না। তাকে ফোন দিলে ফোন রিসিভ করে না, তার সাথে দেখা করতে চাইলে দেখা করে না। নাবিল ধীরে ধীরে পাগলের মতো হয়ে যেতে শুরু করে। সে বুঝতে পারে না তার সাথে মেঘলা এমন কেন করছে। হাসপাতালে কেবিনে বসে কিছু ফাইল দেখছে, রোগীগুলোর ক্রিটিক্যাল অবস্থা। এমন সময় টেবিলে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা মৃদু কণ্ঠে বলে ওঠে, হ্যালো নাবিল, তুই কোথায় আছিস রে? তোকে একটা ভিডিও পাঠিয়েছি। এটা সত্যি? তুই তো আমার কথা বিশ্বাস করিস না। তোকে বলেছিলাম না যে মেঘলা তোর জন্য পারফেক্ট নয়। সে তোকে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু তুই আমার কথা শুনলি না। আর তোকে ভিডিওটা পাঠিয়েছি, নিজেকে সামলে রাখিস। দেখার পর তুই যেন আবার নিজের কোনো ক্ষতি না করিস। তুই আজকে আবার শুরু করলি মেঘলার বিষয়ে এসব বলতে? আগে তো ভিডিওটা দেখ, তারপর না হয় আমাকে যা বলার বলিস। ভিডিওটা দেখার পরে তুই যা বলবি আমি তাই শুনবো। নাবিল কোনো কথা বলে না। মামুন নামে ছেলেটা একটা ভিডিও পাঠায়। তারপর নিজের কাজ রেখে মোবাইল ফোনে কি ভিডিও পাঠিয়েছে সেটা দেখার জন্য ফোনে স্ক্রিনে চোখ যেতেই তার কলিজাটা মোচড় দিয়ে ওঠে নাবিলের। নাবিলের যেন পুরো দুনিয়া জিন্দেগি অন্ধকারে কালো ধোঁয়াতে ছেয়ে যেতে শুরু করেছে। কালো মেঘের বজ্রপাতে যেন বিকট আওয়াজে শব্দ দূষণ করছে বুকের ভেতর। হালকা করে বুকের ভেতরে চিনচিনে ব্যথা অনুভব করছে নাবিল। নাবিল ভিডিওটা দেখতে থাকে। হ্যাঁ, ভিডিওতে মেঘলা আর একটা ছেলে অন্তরঙ্গ অবস্থায় একটা হোটেলে শরীরে খিদে মেটাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখা শেষে নাবিল নিজের হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারে দেওয়ালে। সাথে সাথে ফোনটা ভেঙে যায়। সামনে থাকা পানির গ্লাসটা হাত দিয়ে চেপে ধরে। সাথে সাথে গ্লাসটা ভেঙে নিজের হাতে গেঁথে যায়। পাগলের মতো একটা চিৎকার দেয়। নাবিলের চিৎকারে তার বাবা মা সহ অনেক স্টাফ সেখানে চলে আসে মামুন। নাবিল কোনো কথা বলে না, হাত দিয়ে এখনো রক্ত পড়ছে। নাবিলের মা বলে ওঠে, কিরে বাবা, কি হয়েছে তোর? হাত থেকে রক্ত পড়ছে, কাটলে কি করে? নাবিল কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মা আবার বলে ওঠে, কিরে, তোকে কিছু প্রশ্ন করছি, তুই হাত কাটলি কি করে? কি হয়েছে বল। আন্টি, আমি বলছি ও আর কি বলবে, নিজের জীবনটা তো ধ্বংস করে দিচ্ছে।
নিজের হাতে। আপনারা তো মেঘলাকে মাথায় করে রাখছিলেন, কিন্তু মেঘলা তো আপনাদের কপালে জুতার বাড়ি মেরে চলে গেছে। এ দেখেন ভিডিওটা। এরপর ভিডিওটা দেখাই সবাইকে। ভিডিওটা দেখে তো সবাই নিজেদের জায়গা থেকে বেশ খানিকটা দূরে পিছিয়ে যায়। মেঘলার মতো মেয়ে কিনা এরকম কাজ করছে, বিশ্বাসই করতে পারে না। ভেঙে পড়ে সবাই। নাবিল তো নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে তার মা বুঝিয়ে শুনিয়ে নাবিলকে আটকে রাখে। তার মা বলে ওঠে, বাবা, তুই আমাকে কথা দে, তুই নিজের কোনো ক্ষতি করবি না। তুই আমার একমাত্র সন্তান। ওর মতো একটা রাস্তার মেয়ের জন্য তুই কেন নিজের জীবনটা ধ্বংস করবি? ওর থেকে হাজার গুণ ভালো মেয়ে তোর জন্য অপেক্ষা করছে। তোর জন্য ওর থেকেও সুন্দরী গুণী একটা মেয়ে আমি এনে দিব, কথা দিচ্ছি। তবুও তুই নিজের ক্ষতি করিস না বাবা। ওর মতো একটা রাস্তার মেয়ের জন্য তুই নিজের জীবনটা কেন ধ্বংস করবি? নাবিল কোনো কথা বলে না। চলে যায় নাইট ক্লাবে। সেখানে গিয়ে একের পর এক মদ খেতে থাকে। তার পিছন পিছন তার সহপাঠীগুলো যায়। সেখানে গিয়ে দেখতে পাই মেঘলা আগে থেকে ডান্স করছে। নাবিল মেঘলার কাছে গিয়ে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে আর বলে ওঠে, মেঘলা, তুমি এটা আমার সাথে কি করে করতে পারলে? এতটা বিশ্বাসঘাতক তুমি? তুমি আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেললে। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়া? আর আমি যা করেছি বেশ করেছি, ভালো করেছি। তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবাসবো ভাবলে কি করে? আমি তো শুধু তোমাদের ওই হাসপাতালটাকে নিজের দখলে নেওয়ার জন্য তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি। আর খুব শীঘ্রই তোমাদের ওখান থেকে বের করব। কথাটা বলেই চলে যায় মেঘলা। নাবিল একের পর এক মদ খেতে থাকে। এক পর্যায়ে মামুন এসে বলে ওঠে, নাবিল, আমি তোর বন্ধু, চাই না তোর ক্ষতি হোক। প্লিজ তুই আর মদ খাস না, নিজেকে শেষ করে দিস না এইভাবে। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে নাবিলকে সেদিন বাড়িতে নিয়ে যায়। এরপর ধীরে ধীরে নাবিল নিজেকে রুম বন্ধ করে ফেলে। এর মধ্যেই মেঘলা পুলিশ নিয়ে এসে পুরো হাসপাতাল দখল করে নেয়। এই খবরটা সহ্য করতে না পেরে নাবিলের বাবা মা মারা যায়। নাবিল পুরোপুরি একা হয়ে পড়ে, আরও ভেঙে পড়ে। নিজেকে অন্ধকারের জগতে একেবারে নিয়ে যায়। মদ গাঞ্জা দিয়ে নিজেকে শেষ করে দিতে থাকে, কিন্তু তার সঙ্গ তার বন্ধুরা কখনো চায়নি। মদ খেয়ে বাড়ির দিকে ফিরছে নাবিল। তার সাথে তার বন্ধুগুলো। এমন সময় তার সামনে থেকে একটা গাড়ি একটা কিছু ছুড়ে দেয়, রাস্তায় ফেলে দেয়। দেখে ধীরে ধীরে তারা মাতাল অবস্থায় সেদিকে যেতে থাকে। সামনে গিয়ে তো চোখ কপালে, কেননা তার সামনে দেখতে পাই একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় রাস্তার উপর ফেলে দিয়ে গেল একটা গাড়ি। মেয়েটা এখনো ছটফট করছে, বেঁচে আছে, সারা শরীর দিয়ে রক্ত পড়ছে। মেয়েটার যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। সবাই মেয়েটার দিকে তাকিয়ে বুঝতে পারে যে মেয়েটাকে রেপ করা হয়েছে। তারা আর দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। যেহেতু নাবিল একজন নিজেই ডাক্তার, তাই সে নিজেই চিকিৎসা করতে থাকে একটা বেসরকারি হাসপাতালে। অপারেশন শেষ করতে প্রায় অনেক সময় লেগে যায়। সকাল হয়েছে, বাইরে অপেক্ষা করছিল সবাই। ভেতর থেকে ডাক্তার বের হয়ে এসে বলে ওঠে, নাবিল সাহেব, ওনার জ্ঞান ফিরেছে, চাইলে আপনারা দেখা করতে পারেন। তারপর নাবিল ও তার বন্ধুরা ভেতরে প্রবেশ করে। মেয়েটা মিটিমিটি করে চোখ খুলছে। মেয়েটা কেঁদে চলেছে। নাবিল মেয়েটার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, তোমার সাথে সেদিন কি হয়েছে আমি জানি না, তবে তুমি আমাকে বলতে পারো তোমাকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার জন্য আমার সমস্ত কিছু উজাড় করে দেব। 15 বছরের ছোট্ট মেয়েটা নিজের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে বলে ওঠে, ভাইয়া, আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি তাদেরকে শাস্তি দিবেন। ওরা আমার এলাকার ছেলে। ওরা নেশা এবং পর্নোগ্রাফিতে আসক্ত। প্রতিদিনের মতো আমি কাজ শেষ করে বাসায় পেয়েছিলাম, আর তারা পাশের বাড়িতে পর্নোগ্রাফি দেখছিল। আমি জানতাম তারা খারাপ ছেলে, তারা সবসময় পর্নোগ্রাফি দেখতো। আমি তাদের বাড়িতে কাজ করতাম, তাদের দৃষ্টিশক্তি আমার দিকে সব সময় থাকতো। কিন্তু সেদিন বড় আপার বড় ছাড় না থাকায় তাদের ছেলে ও বন্ধুরা মিলে আমাকে ধর্ষণ করে। যখন তারা আমাকে করছিল তখন তারা পর্নোগ্রাফি দেখে আমাকে খুবলে খুবলে খেতে থাকে। সেই সময় আমার চিৎকার কেউ শোনেনি। মেয়েটা কথাটা বলতে বলতে কেঁদে ওঠে। হঠাৎ করে মেয়েটা হাইপার হয়ে যায়। মেয়েটার হার্টবিট দ্রুত চলতে শুরু করে। মেয়েটার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তার সহ নাবিল মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু মৃত্যুর নির্মম খেলা। মেয়েটা সেখানেই শেষ নিঃশ্বাস
ত্যাগ করে। এরপর নাবিল প্রতিজ্ঞা করে আর নিজেকে শেষ করবে না। এখন থেকেই গরিবের জন্য হয়ে উঠবে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার আর হ্যাকার জগতের হ্যাকার মাস্টার। যে পর্নোগ্রাফি দেখে দেশের আজকে যুব সমাজের এই অবস্থা, সে পর্নোগ্রাফি ধ্বংস করে দেবে আর শহরে দেশে যে অন্যায় চলছে তা আন্ডারওয়ার্ল্ড থেকে কন্ট্রোল করবে। নাবিল এরপর প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে তৈরি করতে থাকে। হ্যাকিং জগতের হ্যাকিং শিখে সবকিছু করতে তার 5 বছর লেগে যায়। ধীরে ধীরে সে একটা বিশাল গ্যাংয়ের গ্যাংস্টার হয়ে ওঠে। এর মধ্যে পর্নোগ্রাফির একটা ওয়েবসাইট হ্যাক করে পুরোপুরি নষ্ট করে দেয় সেখানকার ছেলেপেলে। এগুলো নাবিলের অস্তিত্ব টের পেয়ে হ্যাকিং জগতে নাবিলকে ট্র্যাক করে নাবিলের গন্তব্যে চলে আসে। সেদিন নাবিল রাস্তা দিয়ে একাই হেঁটে যাচ্ছিল। নাবিলের জীবনে প্রথম মিশন। সে নিজে হাতে মানুষ খুন করেছিল। রাস্তায় হঠাৎ করে 15 থেকে 20টা বাইক এসে থামে। সবার হাতে সব দেশি বিদেশি দামি দামি অস্ত্র। নাবিল বলে ওঠে, কে তোরা? কি চাই আমার কাছে? তোর জীবনটা আমাদের চাই। তোর সাহস হয় কি করে? তুই আমাদের ওয়েবসাইট হ্যাক করে আমাদের অস্তিত্ব সরিয়ে দিস, আমাদের ধান্দায় হাত দিয়েছিস, আমাদের ব্যবসা বন্ধ করে দিয়েছিস। তোকে মেরে আবার সেই ব্যবসাটা নতুন করে চালু করব। নাবিল থাকতে সেটা আর কোনোদিনও সম্ভব নয়। সেটা অসম্ভব কিচ্ছুই নয়। এরপর ছেলেগুলোর সাথে তার সংঘর্ষ লেগে যায়। মারপিট আর খুনোখুনিতে রূপান্তর হয়। খবর পেয়ে তার দলের ছেলেপেলে চলে আসে। মামুন, প্রেম সবাই চলে আসে। তারপর ছেলেগুলোকে খুব নৃশংসভাবে জবাই করে টুকরো টুকরো করে রাস্তার মধ্যে সাজিয়ে রেখে চলে যায়। সেটাই ছিল তার জীবনের প্রথম ব্রেকিং নিউজ। এরপর প্রতিশোধ নেওয়ার জন্য মেঘলাকে খুঁজতে থাকে, কিন্তু খবর পায় মেঘলা একটা দুর্ঘটনায় 1 বছর আগে মারা গেছে। এরপর আমেরিকায় একটা দল গঠন করে সেখানে নিজের ব্যবসা প্রতিষ্ঠিত করে বাংলাদেশে চলে আসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর এখানে সে ভর্তি হয় ভার্সিটিতে। আর ভার্সিটিতে ভর্তি হয়েই তো একের পর এক ঘটনা ঘটতে থাকে। দেখতে দেখতে 1টা 2টা 3টা দিন কেটে গেল। আজকে মোটামুটি বেশ ভালোই সুস্থ হয়েছে নাবিল। এই কয়দিন নিজাম ভার্সিটিতে অনেক অপকর্ম করেছে। আজকেও সবাই মিলে সিগারেটের আসর বসিয়েছে। ভার্সিটির গেটের সামনে প্রতিদিনের মতো গুটি গুটি পায়ে নাবিল ভার্সিটির ভেতর প্রবেশ করছে। এটা দেখে অবাক হয় নিঝুম ও তার দলবল। এমন সময় নিঝুম বলে ওঠে, এই ফাতেমা, দেখ তো, এটা সেই খ্যাত ছেলেটা না যাকে কিছুদিন আগে উত্তম মাধ্যম দিয়েছিলাম, যার মুখের মানচিত্র পুরো পাল্টে দিয়েছিলাম। সেই ছেলেটা ভার্সিটিতে আবার কোন সাহসে প্রবেশ করছে রে? নিঝুম, তাই তো দেখছি, ব্যাটা ভার্সিটিতে প্রবেশ করেছে। ছেলেটার সাহস আছে বলতে হবে। ছেলেটাকে ডাক আর এখানে নিয়ে আয়। ওকে আজকে আর একটু মজা বোঝাই, তবে আজকে তার সাথে কোনো কিছুই করব না। কি রে ওই খ্যাত, আজকে আবার ভুল করলি? সালাম না দিয়ে কোথায় যাচ্ছিস? গেটের সামনে যে আমরা দাঁড়িয়ে আছি, এটা কি তুই চোখে দেখতে পারিসনি? নাবিল বুঝে যায় তাকে ডাকছে, কেননা এই পুরো ভার্সিটিতে শুধুমাত্র তাকেই খ্যাত বলে ডাকে সবাই। পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পাই তারা সিগারেট হাতে নিয়ে আড্ডা দিচ্ছে। তাদের কথার কোনো জবাব না দিয়ে সামনে এগিয়ে যায়। এটা দেখে অবাক হয়ে যায় তারা। নিঝুম রেগে যায়। ততক্ষণে চলে এসেছে মাঠের মাঝ বরাবর। নাবিল এটা দেখে নিঝুম বলে ওঠে, এই শ্রাবণ, সুমন, রাব্বু, বকুল, তোরা গিয়ে জানোয়ারটাকে এখানে ধরে আন। ওর সাহস হয় কি করে আমাদের কথার অবাধ্য হয়? তারা 4 জন পেছন পেছন যেতে থাকে নাবিল সবেমাত্র সামনে পা বাড়িয়েছে। এমন সময় পেছন থেকে কেউ একজন টেনে ধরে। পেছনে ঘুরতে দেখতে পাই রাব্বু দাঁড়িয়ে আছে। কোনো কথা ছাড়ে রাব্বু নাবিলের নাক বরাবর এক ঘুষি মারে। ঘুষি খেয়ে নাবিল কিছুটা দূরে ছিটকে যায়। নাবিলের নাক থেকে রক্ত বের হয়। রাব্বু বলে ওঠে, শালা খেয়াত গাইয়ে আবার কোথাকার, তোর সাহসে কি করে আমাদের কথার অবাধ্য হোস? তোর ভালোর জন্য বলছি, আমার কলারটা ছেড়ে দে যদি বাঁচতে চাস তো। নাবিলের মুখে এরকম হঠাৎ করে কণ্ঠ শুনে বেশ খানিকটা অবাক হয়ে যায় সবাই। রাব্বু বলে ওঠে, কিরে, হঠাৎ করে তোর মুখে নতুন কণ্ঠস্বর শুনতে পেলাম। তোকে তো আজকে পুরো নেংটা করে পেটাবো ভার্সিটির মাঠে। কথাটা বলে শার্টের কলারটা ধরে টানতে টানতে মাঠের খানিকটা সামনে আসে, কিন্তু সামনে আর এগিয়ে যেতে পারে না। তারা 4 জন আটকে গেছে। অবাক হয়ে পেছনে তাকায় সবাই।
এই দৃশ্য দেখে ভার্সিটির মাঠের দিকে তাকিয়ে আছে। সবার চোখ যেন ভার্সিটির মাঠের দিকে। শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী সবাই দেখতে আছে। রাব্বু নাবিলের সামনে নিয়ে রাব্বু বলে, কুত্তার বাচ্চা, তুই আমাদের পাওয়ার দেখাচ্ছিস? দাঁড়া, তোকে মজা বোঝাচ্ছি। এ বলে রাব্বু যখনই নাবিলকে খুশি মারতে যাবে তখনই নাবিল রাব্বুর হাত ভেঙে দেয়। এক এক করে তাদের চারজনকে মেরে মাটিতে শুইয়ে দেয়। হঠাৎ করে এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। অবাক হয়ে সবাই সামনে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে নিঝুম ও তার দলবল দৌড়ে এগিয়ে আসতে থাকে মাঠের মাঝখানে। সাথে আরো বেশ কিছু ছেলেপেলে চারিদিক দিয়ে ঘিরে ধরে নাবিলকে। নিঝুম নাবিলকে ধাক্কা দিতে দিতে বলে ওঠে, কিরে রাস্তার ফকির, জারজ কোথাকার, তোর সাহস হয় কি করে তুই আমার বন্ধুদের গায়ে হাত দিস? কথাটা বলেই যখনই নিঝুম নাবিলকে মারতে যাবে তখনই নাবিল নিঝুমকে উল্টো ঘুরিয়ে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে 5টা আঙ্গুলের চাপ গালে বসে আছে। হতবাক হয়ে সবাই তাকিয়ে আছে। নিঝুম বলে ওঠে, ভেবেছিলাম তোকে আজকে কিছুই করব না, কিন্তু তোর ভাগ্য যে বড্ড খারাপ। তোর সাহস হয় কি করে রে আমার গায়ে হাত দেওয়ার? তোকে তো এতদিন শুধু রেগিং করেছি, কিন্তু আজকে তোকে একেবারে জীবন শেষ করে দিব, যাতে তোর এই চেহারাটা আমাকে আর না দেখতে হয়। তোর মতো একটা অযোগ্য ছেলে আমার গায়ে হাত দিয়েছে, এই তোরা দাঁড়িয়ে না থেকে ওর শরীর থেকে আত্মাটা না আলাদা করে ফেল, যাতে ওর কোনো অস্তিত্ব না থাকে। কথাটা বলে ভার্সিটির নিঝুমের দলের ছেলেপেলেগুলোর সাথে মারপিট শুরু হয়ে যায়। নাবিল সবাইকে মেরে এক এক করে মাটিতে ফেলে দিচ্ছে। নিঝুম সহ সবাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। ভয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। প্রায় 10 থেকে 15 জন ছেলেকে মাটিতে ফেলে রেখেছে। হঠাৎ করে কেউ একজন নাবিলের মাথায় আঘাত করে। সাথে সাথে নাবিল হাঁটু ভাঁজ করে মাটির উপর বসে পড়ে। এটা দেখে নিঝুমও তার দলবল হাসাহাসি করতে থাকে। কিন্তু হঠাৎ করে বন্দুকের গরম বুলেটের শব্দে জায়গাটা কেঁপে ওঠে। ভার্সিটির গেটের দিকে তাকিয়ে সবাই চমকে যায়। পরপর 30 থেকে 40টা কালো রঙের হাইস গাড়ি প্রবেশ করছে ভার্সিটির মাঠে। গাড়িগুলো ভার্সিটির মাঠে ব্রেক হওয়ার আগেই গাড়িগুলোর ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির মতো ছেলেপেলে বের হতে থাকে। এটা দেখে অবাক হয়ে যায় সকলে। আশেপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীগুলো ভয় লুকিয়ে পড়ে। কেউ বুঝতে পারছে না এই ভার্সিটির মাঠে কি হতে চলেছে বা হচ্ছেটা কি। নিঝুম তো হা করে সেদিকে তাকিয়ে আছে। ছেলেগুলো নাবিলের সামনে এসে দাঁড়ায়, নাবিলকে তুলে দাঁড় করায় আর বলে ওঠে, ভাই তোমার কিছু হয়নি তো? উঠে দাঁড়াও ভাই। এদের সাহস হয় কি করে আজকে আমি একাই এদেরকে মেরে এখানে পুঁতে ফেলবো জীবন্ত অবস্থায়? না, দাঁড়া, আজকে আমি এদেরকে বোঝাবো যে এই নাবিল চৌধুরী কতটা ভয়ঙ্কর। কথাটা বলে প্রেম হাত থেকে একটা হকি স্টিক নিয়ে এলো পাথারি পেটাতে থাকে ছেলেগুলোকে। ছেলেগুলো মাগো বলছে আর মাটিতে লুটিয়ে পড়ছে। ভর্ত দৃষ্টিতে তাকিয়ে আছে নিঝুম ও তার বান্ধবীগুলো। এক পর্যায়ে সবাইকে মেরে মাটিতে ফেলে দেয়। সবাই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এমন সময় ভার্সিটিতে প্রায় 50টির বেশি অ্যাম্বুলেন্স প্রবেশ করে। এক এক করে অ্যাম্বুলেন্সে ছেলেগুলোকে তুলে নিয়ে চলে যায়। অবাক হয়ে তাকিয়ে আছে কেউ, বুঝতে পারে না কে এই ছেলে। নাবিল বলে ওঠে চিৎকার করে, হ্যাঁ, আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। আমি বাংলাদেশে এসেছি অপরাধ দমন করতে। আজ থেকে নিঝুম কেন, নিঝুমের মতো কোনো বাপের বেটা কোনো ভার্সিটিতে র্যাগিং করতে পারবে না। আমার কথাই শেষ কথা। এখানে যদি ভার্সিটিতে নিঝুমের আর একটা পাওয়ার খাটে, এই ভার্সিটিতে পুরো উল্টো করে ঝুলিয়ে রেখে দিয়ে যাব। এখানে সবাই স্বাধীন, সবাই নিজেদের মতো করে চলতে পারবে। শিক্ষকদের দেওয়া হবে সম্মান, শিক্ষকদের কথাই হবে ফাইনাল কথা। এরপর যদি নিঝুম এই ভার্সিটিতে আর একটা কথা বলে তো তার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। প্রিন্সিপাল হঠাৎ করে এসে নাবিলের হাত জড়িয়ে ধরে বলে ওঠে, বাবা, তুমি যেই হয়ে থাকো না কেন, তুমি এই ভার্সিটিতে থাকো। এই ভার্সিটিটা তোমার জন্য। এই ভার্সিটিতে তোমার খুব দরকার। নিঝুমের হাত থেকে আমাদেরকে বাঁচাও। শুধু নিঝুম কেন, নিঝুমের বাপেরও ক্ষমতা নেই এই ভার্সিটিতে আর একটা কথা বলার। তুই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হো আর যাই হো না কেন,
এর প্রতিশোধ আমি নিব, কথাটা মাথায় রাখিস। কথাটা বলে ভার্সিটি থেকে বেরিয়ে যায় নিজুম ও তার দলবল। সবাই নাবিলকে নিয়ে আনন্দ করতে থাকে। যেখানে নাবিলকে সবাই ক্যাট বলে গালি দিত, সবাই নাবিলের সাথে কথা বলতে আসে, বন্ধুত্ব করতে আসে। নাবিল ভার্সিটিতে আর এক মুহূর্ত দেরি না করে নিজের কাজে বেরিয়ে পড়ে। ল্যাপটপের স্ক্রিনে পর্নোগ্রাফির একটা সাইট হ্যাক করে নেয় নাবিল ও তার দলবল। তার ঠিক কিছুক্ষণ পরে নাবিলের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, নাবিল, তুই কাজটা ভালো করলি না। মৃত্যুর জন্য তৈরি থাকিস। আমাদের সাথে পাঙ্গা নিয়ে তুই আন্ডারওয়ার্ল্ডে টিকে থাকতে পারবি না। যে ভালো চাইলে তুই আমাদের ওয়েবসাইট ফিরিয়ে দে। আমরা জানি তুই হ্যাক করেছিস। তোর যা করার তুই করে নে, তোকেও আমি দেখে নিব। আমি থাকতে একটা পর্নোগ্রাফির ভিডিও ওপেন হবে বাংলাদেশে। ঠিক আছে, দেখা যাবে খেলার ময়দানে। কথাটা বলেই কলটা কেটে দেয়। এদিকে এখনো পুলিশ খুঁজে বেড়াচ্ছে হ্যাকারকে, কিন্তু তার অস্তিত্ব টের পায় না। এরই মধ্যে পুলিশ, সাংবাদিক সহ সবই জেনে গেছে শহরে নতুন এক গ্যাংস্টার এসেছে, যার পাওয়ার অনেক বেশি। আকাশ পাতাল ধোঁয়াছোঁয়ার বাইরে সন্ধ্যায় নাবিল একটু হাঁটতে বেরিয়েছে। হঠাৎ করে কোথা থেকে যেন বেশ কয়েকজন ছেলে পেলে তার মাথায় কালো টুপি পরিয়ে দিয়ে গাড়ির ভেতর তুলে ফেলে। মিটমিট করে চোখ খুলছে নাবিল। নাবিল চোখ খুলতেই দেখতে পাই হাত পা বাঁধা চেয়ারের সাথে। সামনে তাকিয়ে দেখতে পাই সিগারেট হাতে চেয়ারে বসে আছে নিঝুম। নিঝুম মুচকি হেসে বলে ওঠে, খিরে, তোকে কেমন সারপ্রাইজ দিলাম। তুই আন্ডারওয়ার্ল্ডের গডফাদার হতেই পারিস, কিন্তু আন্ডারওয়ার্ল্ডের গডফাদারের মধ্যে আমি হলাম মাফিয়া কুইন। তুই আমার চোখের সামনে আমার দলের ছেলেপেলেগুলোকে মেরে আমার শহরে রাজত্ব করবি, ভাবলি কি করে? নিঝুমের কথা শুনে নাবিল হাসতে থাকে। হাসতে হাসতে বলে ওঠে, কিন্তু আফসোস, তোকে আমার হাতেই মরতে হবে। কেননা আমি লড়ছি মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য, আর তুই লড়াই করছিস মানুষকে অত্যাচার করার জন্য। সো তোর আর আমার মধ্যে পার্থক্য আকাশ পাতাল। আমার লড়াই আর তোর লড়াই কখনো এক হতে পারে না। আমি লড়ছি জনগণের জন্য, আর তুই লড়ছিস তোর স্বার্থের জন্য। মরতে তোকে হবেই। কে কাকে মারে তা তো আমি আমার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। সিংহকে জঙ্গলে বেঁধে রেখেছি, আর সিংহ অহংকার ছেড়ে বলে সে আমাকে মারবে। তোর কাছে এখনো সময় আছে। সময় থাকতে বলছি আমাকে মেরে ফেল। কেননা তোর ভয়াবহ মৃত্যুটা আমি দিতে চাই না। তাই আমার হাতে মরার আগে আমাকে মেরে ফেল। আমি বুঝি না তোর এত সাহস হয় কোথা থেকে, যে তুই বন্দি থাকা সত্ত্বেও তোর গলায় এত উঁচু হয় কি করে? এই রাফিকুল ইসলাম, একে গাছ কাটার মেশিন দিয়ে টুকরো টুকরো করে ফেল। কথাটা বলেই তারা নাবিলের হাত পা কাটার জন্য সামনে যাবে। তখন স্নাইপারের গরম বুলেটের শব্দে জায়গাটা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই গুলির শব্দে জায়গাটা মুখরিত হয়ে ওঠে। মাত্র 10 সেকেন্ডের জায়গায় সামনে তাকিয়ে দেখতে পায় সব কয়টা ছেলে রক্তে রঞ্জিত হয়ে মাটিতে পড়ে আছে। এটা দেখে আতঙ্কে চমকে ওঠে নিঝুম। পেছনে তাকিয়ে দেখতে পায় প্রায় 30 থেকে 40 জন স্নাইপার ছেলেপেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর মধ্য থেকে একজন এসে নাবিলের হাত পা খুলে দেয়। সাথে সাথে নাবিল সিংহের মতো গর্জন ছেড়ে নিঝুমের গলা চেপে ধরে দেওয়ালে আর বলে ওঠে, তোকে বলেছিলাম সময় থাকতে মেরে ফেলতে, কিন্তু তুই আফসোস, মরতে তোকে এখন হবেই। কথাটা বলা শেষে সবাইকে হাতে ইশারা দেওয়ার সাথে সাথেই সবাই রুম থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে গেট বন্ধ করে দেয়। নাবিল নিঝুমের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আলতো করে কামড় দিতে নিঝুম চিৎকার করে ওঠে। নিঝুম বলে ওঠে, তার বাচ্চা, তুই আমার ঠোঁটে কামড় দিলি কি জন্য? শুধু তো তোর ঠোঁটে কামড় দিয়েছি, পুরো শরীরে কামড় দেব, বিষধর কামড়। এ বলে নাভিল নিঝুমকে ধাক্কা দিয়ে সাদা ফ্লোরের উপর ফেলে দেয় আর নিজের প্যান্টের বেল্ট খুলে এলোপাথারি পেটাতে থাকে। বেল্টের আঘাতে আকাশের বজ্রপাতের মতো শব্দ হতে থাকে। নিঝুম শুধু চিৎকার করছে। এরপর নির্যাতিত রক্তমাখা শরীরটা থেকে নিঝুমের কাপড়গুলো হিংস্র খাদকের মতো ছিঁড়ে ফেলে দেয়। ঝাঁপিয়ে পড়ে নিঝুমের উপর, দর্শন করতে থাকে নিঝুমকে। নিঝুম চিৎকার করছে। নিঝুমের রক্তমাখা শরীরটা সেখানে ফেলে বের হয়েছে নাবিল আর বলে ওঠে,
তোরা রেমিকে আর তার সঙ্গীদেরকে নিঝুমকে আমার বাড়িতে আটকে রাখতে বলবি। তারপর বেরিয়ে যায় সবাই। কিছুক্ষণ পর নিঝুমকে নিয়ে যাওয়া হয় তার বাড়িতে, বেঁধে রাখা হয় চেয়ারে। দেখতে দেখতে একদিন কেটে যায়। এর মধ্যে অনেক জায়গায় মারপিট হয়েছে নাবিল ও তার দলবলের সাথে। বলতে ভুলে গেছি, এর মধ্যে শহরে আরো 15টা মেয়ে নিজেই নিজের গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এবং এই খবরটা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সমস্ত জায়গায় পুলিশ আর এই ঘটনা ধরে রাখতে না পেরে সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দেয় তাদের বাবা মা সহ মানুষের কাছে। সাংবাদিকরা বলে ওঠে, আজ থেকে গত কিছুদিনের মধ্যেই 15 জন মেয়ে নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এই গোপন তথ্য জানা গিয়েছে হ্যাকার জগতের হ্যাকার মাস্টার অজানা কোনো এক হ্যাকার হ্যাকিং করেছিল কিছু গোপন ভিডিও। মেয়েগুলোর গোপন ভিডিও হ্যাকিং করে তাদের আত্মহত্যা করতে বাধ্য করেছিল। ওগুলো ছিল কোনো এক ছেলের ফোনে, আর সেই ফোন এবং ল্যাপটপগুলো হ্যাক করে মেয়েগুলোকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। এরই মধ্যে শোনা যাচ্ছে শহরে নাকি আন্ডারওয়ার্ল্ডের গডফাদার এসেছে, যে ছদ্মবেশে ছিল, তাও আবার ভার্সিটিতে। তবে তবে কে এই গডফাদার? ভার্সিটির কেউই বলছে না। সাংবাদিকদের বলা কথাগুলো টেলিভিশনের পর্দায় দেখছিল মনসুর আলী মুস্কি হেসে বলে ওঠে, তোকে শেষ করে দেব। তোর ভার্সিটিতে তুই তো এবার আমার হাতে শেষ হবি নাবিল। রাত গভীর, রাত 10টা বাজে। রুমের ভিতর প্রবেশ করে নাবিল। নিঝুম এখনো চেয়ারের সাথে বাঁধা। নাবিল বলে ওঠে, এই 3 দিন তোকে যে শারীরিক অত্যাচার করেছি সেটা তুই তিলে তিলে বুঝতে পারবি। তোর ভিতরে এখন আমার অস্তিত্বের একটা অস্তিত্ব থাকবে। তুই আমাকে জারজ বলে গালি দিয়েছিলিস, এজন্যই তোকে ধর্ষণ করে আমার সন্তানকে তোর গর্ভে রেখে দিলাম। সারা জীবন তুই এই অপবাদ বয়ে বেড়াবি, যাতে লজ্জায় তুই কাউকে মুখ দেখাতে না পারিস। প্লিজ নাবিল, আমাকে ছেড়ে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার সাথে অন্যায় করেছি, শহরের মানুষের সাথে অন্যায় করেছি সহপাঠীদের সাথে অসভ্যতামি এবং শিক্ষকদের করেছি অপমান। সত্যি কথা বলতে বাবা মা কখনো আমাকে ভালোই বাসেনি। তারা সবসময় টাকা পয়সা ধন সম্পদ নিয়ে ব্যস্ত ছিল। আমিও বন্ধু বান্ধবীদের পাল্লায় পড়ে কখন যে এমন হয়ে গেছি বুঝতেই পারিনি। তবে আমার কোনো আফসোস নেই। যদি তুই আমাকে মেরেও ফেলিস তাতেও আমার কিছুই যায় আসে না। তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি। যদি এখান থেকে বেঁচে ফিরতে পারি তবে মানুষের ভালো করব, তো ক্ষতি করব না। তোকে ছেড়ে দিব, মারব না, তবে আর একটু তোকে শিক্ষা দিব। কথাটা বলে নাবিল নিঝুমকে আবার খাটে ফেলে দিয়ে শারীরিক অত্যাচার করতে থাকে। আজকে নাবিল বেশ অবাক হয়েছে, কেননা নিঝুম নিজে থেকেই তার সঙ্গ দিয়েছে। যেখানে প্রতিদিন তাকে জোর করে ধর্ষণ করত, সেখানে সে আজ নিজে নিজে থেকেই তার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছে। খাটে ঘুমিয়ে আছে দুজনেই। সকাল হয়। নাবিল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিঝুমকে ফ্রেশ হওয়ার জন্য সুযোগ দেয়। এদিকে নিঝুমের পরিবার এই 3 দিন নিঝুমকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। শেষে ব্যর্থ হয়ে খোঁজের মাধ্যমে জানতে পারে শহরের আন্ডারওয়ার্ল্ডের গডফাদার ওনার মেয়েকে তুলে নিয়ে গেছে। বিজনেসের ক্ষেত্রে আলী সাহেব আন্ডারওয়ার্ল্ডের গডফাদার নাবিল চৌধুরীকে চিনে, তাই নিশ্চিত হয়ে নিজের মেয়েকে আর খুঁজতে যায়নি। নিঝুমকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় নাবিল সহ 10টা গাড়ি। ভার্সিটির ভেতরে একসাথে 10টা গাড়ি প্রবেশ করে। গাড়ির জানালা খুলে দিতেই নাবিল আর নিঝুম বের হয়ে আসে। সবাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। নিঝুমকে দেখে সবাই অবাক হয়। নিঝুমের দিকে তাকিয়ে আছে, কেননা নিঝুম আগে থেকে অনেক শুকিয়ে গেছে, মুখে কালো কালো দাগ বসে গেছে। আজ থেকে নিঝুম এই ভার্সিটিতেই থাকবে। তোমাদের মতো সাধারণ মানুষ হয়ে জীবনযাপন করবে এবং তোমাদের কাছে ক্ষমা চাইবে। এমন সময় নিঝুম প্রিন্সিপালের পা জড়িয়ে ধরে বলে ওঠে, স্যার, আমাকে মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে। আমি আপনাদের সাথে অনেক অসভ্যতামি করেছি। আমি কথা দিয়েছি আমি বেঁচে থাকতে আমি আর কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আমাকে একটা ভালো হওয়ার সুযোগ দিন প্লিজ। প্রিন্সিপাল সহ সবাই ভার্সিটির মাঠে খুশিতে আত্মহারা হয়ে যায়। নিঝুমকে আবার বুকে টেনে নেয়, নিঝুমকে ভালো হওয়ার সুযোগ দেয়। হঠাৎ করে ভার্সিটির মাঠে 10 থেকে 15টা গাড়ি প্রবেশ করে। গাড়িগুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে যায় নাবিল, কেননা
গাড়িগুলো একদম অন্যরকম দেখতে। গাড়িগুলোর ভেতর থেকে বের হয়ে আসে এক একটা দানব আকৃতির ছেলে পেলে। নাবিল বুঝে গেছে এখানে ঝামেলা হতে পারে, তাই সবাইকে সরে যেতে বলে ভার্সিটির মাঠ ফাঁকা করে ফেলে। গাড়িগুলোর ভেতর থেকে বের হয়ে আসে মনসুর সহ আরো বেশ কিছু ছেলে পেলে। মনসুর বলে ওঠে, তোকে অনেক খুঁজেছি, আজকে তোকে পেয়েছি, তাই একদম চাউনে শেষ করে দেব। যখন তোর মৃত্যুর যন্ত্রণা এত তাড়াতাড়ি সহ্য করার নিয়ত করে নিয়েছিস, তাহলে মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়াবহ তোকে তো বোঝাতে হবে। মনসুর ঈশাদ দেওয়ার সাথে সাথে নাবিল ও মনসুরের দলের সাথে মারপিট শুরু হয়ে যায়। নাবিল আর তার দলবল মনসুরের ছেলেপেলেগুলোকে মেরে মাটিতে ফেলে দিয়েছে। এদিকে রক্তাক্ত হতে থাকে ভার্সিটির মাঠ। রক্ত দেখে সবাই অবাক হয়ে যায়, কেননা সব অস্ত্র দিয়ে মারামারি করছে। এই নিঝুম এটা দেখে মনে মনে বলে ওঠে, এবার ভালো কাজ করার সুযোগ এসে গেছে স্যার, আমি গেলাম নাবিলের পাশে থাকতে। কথাটা বলার সাথে সাথে নিঝুমও মারপিট করছে। তাদের সাথে এক পর্যায়ে সবাইকে মেরে মাটিতে ফেলে রেখেছে। কারোর গলা থেকে মাথা নেই, কারো হাত নেই, কারোর চোখ নেই। সবাই রক্তাক্ত শরীর নিয়ে ভার্সিটির মাঠে পড়ে আছে। মনসুর এটা দেখে যখনই পালাতে যাবে তখনই তার পেছন পেছন নাবিল গিয়ে তাকে ধরে ফেলে আর তার গলায় চুইটা চেপে ধরে বলে ওঠে, আমি হিংস্র, আমি ভয়ঙ্কর, আমি ভয়াবহ, আমি আতঙ্ক। আমার মনে নেই কোনো দয়া মায়া, আমার মনে নেই কোনো ভালোবাসা, শুধু আছে রক্তের নেশা আর ঘৃণা। কথাটা বলে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে মনসুরের। নাবিলে এরকম রূপ দেখে সবাই ভয় পেয়ে যায়। কেউ কোনো কিছু বলে ওঠার আগেই আকাশে প্রায় 5-5টা হেলিকপ্টার ল্যান্ড করে ভার্সিটির মাঠে। ধীরে ধীরে সবাই এগিয়ে আসতে থাকে। প্রায় 300 সেনাবাহিনী, 400 র্যাব এবং 100 পুলিশ চারিদিক দিয়ে ঘিরে ধরে নাবিলকে। সবার হাতেই বন্দুক। নাবিল বুঝে গেছে যে এখন তার আত্মসমর্পণ করার সময় হয়ে গেছে। হেলিকপ্টার থেকে বেরিয়ে আসে ওসি সহ ইমন ও তার পুরো দল। ওসি বলে ওঠে, সরি মিস্টার নাবিল চৌধুরী ওরফে আন্ডারওয়্যার ওয়ার্ল্ডের গডফাদার এবং হ্যাকার জগতের হ্যাকার মাস্টার। খবর পেয়ে সেখানে সাধারণ মানুষ এবং সাংবাদিকরা এসেছে। নাবিলকে গ্রেপ্তার করা হয়। নাবিলের সামনে রাখা হয় বেশ কিছু মাইক্রোফোন। নাবিল বলে ওঠে, হ্যাঁ, আমি সেই হ্যাকার যে কিনা ব্ল্যাকমেল করে মেয়েগুলোকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলাম। কারণ মেয়েরা শুধু ছেলেদের জীবন নিয়ে খেলতে পারে। তারা কলঙ্ক ছিল। এই কলঙ্ক শরীর নিয়ে একটা ছেলেকে বিয়ে করত। ছেলেটাকে তারা কি দিত? নিজের অপবিত্র শরীরটাই তাদের বাধ্য করেছি আত্মহত্যা করতে। আপনি তো আইনের সাহায্য নিতে পারতেন, কিন্তু এমনটা কেন করলেন? কারণ আমি মেয়েদের ঘৃণা করি। তারা শুধু জীবন নিয়ে খেলতে পারে। আরে আমিও তো ভালোবেসেছিলাম মেঘলাকে, কিন্তু সে তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তার শরীরটা এলিয়ে দিল অন্য পরপুরুষের বিছানায়। তাই সবাইকে পরকীয়ার ভয়াবহ শাস্তি দিয়েছি, মৃত্যুদণ্ড। আমার কোনো আফসোস নেই, নেই কোনো দুঃখ। আমি আমার জায়গায় সফল। আর হ্যাঁ, আমাকে ধরা যেত না যদি আমি না ধরা দিলে। আমি পুরো সিস্টেম ওপেন করে রেখেছিলাম যাতে আমাকে লোকেশন ট্যাগ করে ধরতে পারে। আমি এই কারণে ধরা দিয়েছি যাতে সমাজের মানুষ আমাকে চিনে রাখে যে আমি কতটা ভয়াবহ। সেটা আমি জানতাম, আপনি দেশের জন্য অনেক ভালো কাজ করেছেন। তবে আপনি অপরাধ করেছেন। সেই 15টা মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন, তাই আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। নাবিলকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় থানার উদ্দেশ্যে। সাংবাদিক বলে ওঠে, এতদিন যে মেয়েগুলো আত্মহত্যা করেছিল সেই মেয়েগুলো ছিল একটা কলঙ্কিত নারী। তারা পরকীয়ায় জড়িত ছিল। সবটা জানতে পেরে তাদের ভিডিও হ্যাক করে তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করে হ্যাকার মাস্টার। কেননা হ্যাকার মাস্টার মেয়েদের ঘৃণা করে। যারা পরকীয়া করেছিল বা করে তাদেরকে খুব ভয়ঙ্করভাবে হত্যা করে মেরে ফেলে এই হ্যাকার মাস্টার। কেননা তার সাথে ছলনা করেছিল একটা মেয়ে। তারই প্রতিশোধ এবং নেশায় হয়ে ওঠে পাগল। তবে উনি হিসেবে খুব ভালো মানুষ। নিজে থেকে ধরা না দিলে বাংলাদেশের সাইবার পুলিশ কখনোই তাকে ধরতে পারত না। উনি শুধুমাত্র ধরা দিয়েছেন যাতে এরকম পরকীয়ার দুঃসাহস দ্বিতীয়বার যেন বাংলার জমিনে কেউ দেখার সাহস না পায় সেজন্য।
ধীরে ধীরে ভার্সিটি মাঠ ফাঁকা হতে থাকে। এর মধ্যে কেটে যায় অনেকগুলো বছর। আজকে জেলখানার ভেতর থেকে বের হচ্ছে নাবিল। নাবিল বের হতেই প্রেম, মামুন সহ তার ছেলেপেলেগুলো তাকে ফুলের মালা পরে। পেছন থেকে বের হয়ে আসে নিঝুম। নিঝুমকে চেনাই যায় না, আগে থেকে অনেকটা সুন্দর হয়েছে। নিঝুমের হাতে একটা ফুটফুটে রাজকন্যা দেখে অবাক হয়ে যায় নাবিল। নাবিল কোনো কিছু বলে ওঠার আগে নিঝুম সেই রাজকন্যাটা নাবিলের দিকে এগিয়ে দিয়ে, নাবিল, এটা তোমার সেই সন্তান। যেদিন তোমাকে পুলিশ ধরে নিয়ে আসে সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করি আমার গর্ভে বেড়ে ওঠা সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব, আর তোমার রেখে যাওয়া দলটাকে সঠিকভাবে পরিচালনা করব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার সাহসিকতা এবং সততাকে আমি ভালোবেসে ফেলেছি নাবিল। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই, আর তোমার মিথ্যে অপবাদের এই রেখে যাওয়া সন্তানটাকে আমি খুব যত্নে মানুষ করেছি। এটা আমাদের দুজনের সন্তান নাবিলা। নাবিল কোনো কিছু বলে ওঠার আগে নিজাম সেই রাজকন্যাটা নাবিলের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে। নাবিল নিজের মেয়েকে দেখে কান্নে ভেঙে পড়ে, জড়িয়ে ধরে তাকে। দেখতে পুরো নাবিলের মতো, অনেক আদর করে। নাবিল নিঝুমকে জড়িয়ে ধরে, তারপর বাড়ির দিকে রওনা দেয়। হ্যাঁ, নিঝুম ধীরে ধীরে নাবিলের রেখে যাওয়া গ্যাংটাকে সঠিকভাবে পরিচালনা করতে থাকে। সেদিন পুলিশ নাবিলকে নিয়ে যাওয়ার পর কোর্ট থেকে তাকে 2 বছরের জেলের অর্ডার দিয়েছিল। এই 2 বছর নাবিল জেলের ভিতর ছিল, আর আজ জেলের ভেতর থেকে বের হয়েছে। এতদিন নিঝুম নাবিলাকে খুব কষ্টের মানুষ করেছে। নাবিল ফিরে আসে শহরে থাকা সমস্ত গরিব দুঃখীদের খাবারের আয়োজন করেছে নিঝুম। সেখানে এসেছে গরিব দুঃখী সহ অনেক বড় মাপের ব্যক্তিবর্গগণ, এসেছে নিঝুমের বাবা মাও। খাবারের পরিবেশন শুরু হয়, সমস্ত গরিব দুঃখীকে একসাথে পেট ভরে খাওয়ায়। সবাই তাদের জন্য অনেক দোয়া করে। দেখতে দেখতে পরিবারের সাথে সময় কাটায়। নিঝুমের মা বলে ওঠে, বাবা, যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে নতুন করে জীবনটা শুরু করো। দোয়া করবেন আপনারা আমাদের জন্য। নাবিল, আমি তোমাকে খাইয়ে দেই। তারপর নিঝুম নাবিলকে যখনই খাইয়ে দিতে যাবে তখনই তার ছোট্ট মেয়েটি বলে ওঠে, না না, বাবাকে খাইয়ে দিতে হলে আমাকেও খাইয়ে দিতে হবে, না হলে আমি মানবো না, তোমাদের সাথে কথা বলবো না আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তোদের বাপ মেয়ের জ্বালাই বুঝি আর আমার শান্তিতেই থাকা হবে না। কেবল তো শুরু হতে চলেছে, তাই না? এটা শুনে সবাই হেসে ওঠে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নাবিল আর নিঝুমের বিয়ের রেজিস্ট্রি করা হয়। নাবিলাকে আজকে তার নানু ও নানির সাথে রেখেছে। রুমের ভেতরে বসে আছে বধূবেশী নিঝুম। নাবিল প্রবেশ করতেই নিঝুম সালাম দেয় নাবিলকে। নাবিল জড়িয়ে ধরে নিঝুমকে। তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক। তোমার জন্য আমি একটা সুন্দর পরিবারও পেয়েছি। আরে পাগল, তুমি কান্না করছো কেন? আমি তোমাকে মাফ করে দিয়েছি। আমি খুশি হয়েছি যে সবাই তোমাকে কত ভালোবাসে, তোমার জন্য কত মানুষ খেতে পারে। তুমি আমার জ্ঞানটাকে সম্মানের এক উচ্চ জায়গায় নিয়ে গেছো। তোমার জায়গা শুধু আমার হৃদয়েই নয়, আমার কলিজায়। তাই তাহলে আমাকে একটা চুমু দাও। শুধু চুমো? আজকে রাতে তো অনেক কিছুই দেব। কথাটা বলে খাটে ফেলে দেয় কোলে করে, তারপর বুকের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে বুকের উপর কিস করতে থাকে নাবিল। ধীরে ধীরে ভালোবাসায় দুজনে রঙিন দুনিয়া গড়তে শুরু করে। নিঝুমের শরীর থেকে সমস্ত গহনা খুলে ভালোবাসায় আগলে নিতে থাকে নাবিল। নিঝুমের ঠোঁটে, চোখে, কপালে, গলে, পেটে আলতো করে কিস করতে থাকে নাবিল। নিঝুম নাবিলের প্রত্যেকটা ঠোঁটে ছোঁয়া ও স্পর্শকে ভালোবেসে আগলে নিতে থাকে। নাবিল নিঝুমের শরীরে স্লাইড করতে থাকে। ধরে আছে নিঝুম নাবিলের মাথায় চুল। নাবিল পাগলের মতো নিঝুমের ঠোঁটজোড়া কামে ধরে কিস করতে থাকে। 3 বছরে না পাওয়া ভালোবাসা যেন এক রাতেই উসুল করবে নাবিল নিঝুমের কাছ থেকে। নাবিল পাগলের মতো কিস করতে থাকে নিঝুমকে। নিঝুমও সেও নাবিলের সঙ্গ দেয়। ধীরে ধীরে নতুন এক দুনিয়া, নতুন এক পৃথিবী রঙিন করতে ব্যস্ত হয়ে পড়ে। খাট বা বিছানা ভাঙ্গার তৃতীয় বিশ্বযুদ্ধ লড়াই করতে থাকে তারা দুজন মিলে। 3 বছরে না পাওয়া ভালোবাসা এই এক রাতেই আদায় করতে থাকে একে অপরে
তাই তাদের ডিস্টার্ব না করে তাদেরকে এখানে রেখে আমরা ঘুমাতে গেলাম। সবাই মিলে বিদায় নিচ্ছি এই গল্প থেকে, যেন তারা তাদের মিশনে সাকসেস হতে পারে এই দোয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি। নতুন কোনো গল্প দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।